পাবনার প্রাণকেন্দ্রে সদর হাসপাতাল রোডে টিবি হাসপাতাল সংলগ্নে অবস্থিত সিটি ডায়াগনস্টিক সেন্টার এবং সিটি হেলথ এইড হাসপাতাল। আমাদের মূল লক্ষ্য একটাই, পাবনা ও আশেপাশের মানুষের জন্য নির্ভুল, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সিটি ডায়াগনস্টিক সেন্টার এবং সিটি হেলথ এইড হাসপাতাল আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসা সেবার সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। সম্পূর্ণ অটোমেটিক বায়োকেমিস্ট্রি মেশিনের সাহায্যে রক্ত পরীক্ষা, হরমোন প্রোফাইল, লিপিড প্রোফাইল, কিডনি ও লিভার ফাংশন টেস্ট, ডেঙ্গু, হেপাটাইটিস, সংক্রামক রোগের নির্ভুল পরীক্ষা, ক্যান্সার মার্কার টেস্ট, ইউরিন, স্টুল ও সিমেন অ্যানালিসিস সহ সকল ধরনের প্যাথোলজি টেস্ট করা হয়। রোগীদের সুস্বাস্থ্যের জন্য আমাদের ইমেজিং বিভাগে রয়েছে সর্বাধুনিক GE-ভলিউশন 4D আল্ট্রাসোনোগ্রাম সুবিধা, যা আরও নিখুঁত রোগ নির্ণয় করতে সাহায্য করে। প্রেগন্যান্সি USG, ডেটিং স্ক্যান, গ্রোথ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, ডুপ্লেক্স স্টাডি সহ প্রয়োজনীয় ধরনের 2D ও 4D আল্ট্রাসোনোগ্রাম করা হয়। আমাদের রয়েছে আধুনিক মাল্টিস্লাইস সিটি স্ক্যান মেশিন, যার মাধ্যমে সকল ধরনের কন্ট্রাস্ট ও নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান নির্ভুলভাবে সম্পাদন করা হয়। তাৎক্ষণিক রিপোর্ট সহ 100% ডিজিটাল এক্স-রে মেশিনের সাহায্যে কন্ট্রাস্ট এক্স-রে সহ প্রয়োজনীয় সকল ধরনের এক্স-রে পরীক্ষা করা হয়। পাবনাতে প্রথম এবং একমাত্র সিটি ডায়াগনস্টিক সেন্টারেই নিহন কোহডেন আধুনিক জাপানিক মেশিনের মাধ্যমে EEG, EMG ও NCS পরীক্ষা করা হয়। এছাড়াও ভিডিও এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি, ETT, ইকো কালার ডপলার এবং ইউরোফ্লোমেট্রি সহ সকল পরীক্ষা নির্ভুলভাবে করা হয়। সিটি হেলথ এইড হাসপাতালে রয়েছে আধুনিক সুবিধা সম্পন্ন C-আর্ম সমৃদ্ধ অপারেশন থিয়েটার। এখানে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে সকল ধরনের অপারেশন অত্যন্ত যত্ন ও কম খরচে সম্পন্ন করা হয়। এছাড়াও সিটি হেলথ এইড ফার্মেসিতে মানসম্মত দেশি ও বিদেশি সকল প্রকার ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও রোগীদের সুবিধার্থে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে। সিটি ডায়াগনস্টিক সেন্টার এবং সিটি হেলথ এইড হাসপাতালে সপ্তাহের 7 দিন অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনোলজিস্ট এবং প্রশিক্ষিত স্টাফদের সমন্বয়ে রোগী সেবায় নিয়োজিত রয়েছে একটি দায়িত্বশীল মেডিকেল টিম। আমরা বিশ্বাস করি, সঠিক রোগ নির্ণয়ই সঠিক চিকিৎসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই বিশ্বাস থেকেই প্রতিটি রিপোর্ট প্রস্তুত করা হয় আধুনিক প্রযুক্তি, যত্ন ও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে। তাই আপনার যে কোনো স্বাস্থ্য পরীক্ষা এবং সিরিয়ালের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। রেডিওলজি ও ইমেজিং সংক্রান্ত উন্নত সেবা এখন সিটি ডায়াগনস্টিক সেন্টার ও সিটি হেলথ এইড হাসপাতালে। এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন অভিজ্ঞ রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে প্রদান করা হচ্ছে সম্পূর্ণ পেটের আল্ট্রাসোনোগ্রাফি, জরায়ু ও ডিম্বাশয় পরীক্ষা, গর্ভকালীন আল্ট্রাসোনোগ্রাফি, গর্ভের শিশুর বৃদ্ধি মূল্যায়ন, গ্রোথ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার পরীক্ষা, কিডনি, লিভার ও পিত্তথলি পরীক্ষা এবং থাইরয়েড ও স্তনের আল্ট্রাসোনোগ্রাফি। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডুপ্লেক্স স্টাডি পরীক্ষা করা হয়। এই মাধ্যমে ধমনী বা শিরায় ব্লক, রক্ত জমাট, ভ্যারিকোজ ভেইন সহ বিভিন্ন রক্তনালীর সমস্যা নির্ণয় করা সম্ভব। ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন স্যার সরাসরি আল্ট্রাসোনোগ্রাফি ও গর্ভকালীন অ্যানোমালি স্ক্যান সম্পন্ন করেন। এছাড়াও অন্যান্য রেডিওলজি ও ইমেজিং পরীক্ষার রিপোর্ট তার তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়, যা নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্ট্রাসোনোগ্রাফি, অ্যানোমালি স্ক্যান এবং বিশেষজ্ঞ তত্ত্বাবধানে সম্পন্ন রেডিওলজি ও ইমেজিং সেবার জন্য চলে আসুন সিটি ডায়াগনস্টিক সেন্টার, পাবনাতে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহরিয়ার ওয়াহিদ, কিডনি এবং মেডিসিন রোগী বিশেষজ্ঞ। বর্তমানে আমি কর্মরত আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে। তো এর পাশাপাশি আমি প্রতি শুক্রবার সিটি ডায়াগনস্টিক সেন্টারে এসে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করি
প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 4:45 পর্যন্ত। বর্তমানে যে একটি দীর্ঘস্থায়ী কিডনি রোগ, যেটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলে, সেটা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। এর পেছনের দিকে যদি আমরা তাকাই, তাহলে মূল কারণ হিসেবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনির কিছু নিজস্ব রোগ আছে যেগুলোকে আমরা গ্লুমেরোনেফ্রাইটিস বলি, সেটাকে আমরা দায়ী করতে পারি। তো দেখেন, প্রথমে যে দুটো রোগের নাম বললাম, ডায়াবেটিস ও হাইপারটেনশন, যা উচ্চ রক্তচাপ বলে আমরা জানি বাংলায় বলি। তো আমার অভিজ্ঞতায় দেখেছি যে ডায়াবেটিস রোগটা হলে লোকজন, বিশেষ করে যারা একটু ইয়াং বয়সে, তারা এটাকে খুবই হালকা ভাবে নেয়। তারা মনে করে যে এটা একটা খুব সাধারণ রোগ, এর তো অনেকেরই আছে আমার পরিচিত, এটা কিছু হবে না। কিন্তু দেখা যায় দিন শেষে বছর 10 পরে আস্তে আস্তে তার প্রস্রাবে অ্যালবুমিন আসে। ওই নিগলেক্ট করার কারণে, অবহেলা করার কারণে রোগটা কিন্তু একসময় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে দীর্ঘস্থায়ী ভাবে অকার্যকর করা শুরু করে। এর মধ্যে প্রধানত এফেক্টেড হয় কিডনি। সব ডায়াবেটিক রোগীদের হয় না, সাধারণত 40% ডায়াবেটিক রোগীদের কিডনি রোগ হয়ে থাকে। কাদের বিষয়? যাদের অতিমাত্রায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, এর সাথে যারা ধূমপান করে, যাদের জীবনে কোনো অ্যাক্টিভিটিস নাই, যারা অলস জীবন যাপন করে, যারা স্থূল বা ওবিস, তাদের কিন্তু এই রিস্কগুলি বেড়ে যায়। আর ডায়াবেটিস থাকলে যে কোনো রোগের সম্ভাবনা কিন্তু 3 থেকে 5 গুণ বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস থাকলে শুধু কিডনি রোগ হবে তা না, তার সাথে ওনার হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য রোগের কিন্তু সম্ভাবনাও 3 থেকে 5 গুণ এবং ক্ষেত্র বিশেষে আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তো যেহেতু আমি কিডনি রোগের ডাক্তার, আমার কাছে মনে হয়েছে যে এটা শুধু আমার কাছে মনে হয় না, এটা কিন্তু সর্বজন বিদিত এবং স্বীকৃত ব্যাপার যে ডায়াবেটিস থাকলে অবশ্যই যখনই আমরা ডায়াবেটিস চেক করবো, সাথে আমাদের শুধু কিছু না, শুধু ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা সেটা আমরা একটু দেখে নেবো। তাহলে আমরা বুঝতে পারবো যে ডায়াবেটিসটা আমাদের কিডনিকে এফেক্ট করেছে কিনা। কারণ যদি আমরা শুরুতে এটা ধরে ফেলতে পারি যে প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে, যেটা কিন্তু বাজারে কিছু চলতি কিট পাওয়া যায় স্টিক দিয়ে, এই স্টিক দিয়ে কিন্তু আমরা একটা টেস্ট টিউবে ইউরিন নিয়ে আমরা কিন্তু করতে পারি। অনেকে যারা ডায়াবেটিস আছে তারা কিন্তু বাসায় স্টিক দিয়ে তাদের ডায়াবেটিস মাপে। একই সাথে যখন তারা ডায়াবেটিস মাপছে, সেই সাথে যদি ইউরিনে তার অ্যালবুমিন যাচ্ছে কিনা এটা যদি দেখে নেন, তাহলে কিন্তু একসাথে অনেক কিছু কাজ হয়ে যায়। কারণ প্রস্রাবে অ্যালবুমিন যাওয়া মানে শুধু কিডনি রোগ না, তার কিন্তু কার্ডিওভাস্কুলার রোগেরও কিন্তু ঝুঁকি বেড়ে যাচ্ছে, এটা প্রমাণিত। তো সুতরাং ব্লাড টেস্টের সাথে যারা বাসায় ব্লাড টেস্ট করে থাকেন, তারা যদি একটু স্ট্রিপ টেস্ট করে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা এটা যদি দেখে নেন, তাহলে খুবই ভালো হয়। কারণ প্রস্রাবে অ্যালবুমিন আসাটা একটা প্রাথমিকভাবে কিডনি রোগের যে প্রাথমিক অবস্থার একটা প্রমাণ দেয়। তো এই অবস্থায় যদি কিডনি রোগটা ধরা পড়ে, তখন কিন্তু এটা মোটামুটি নিয়ন্ত্রণযোগ্য। অনেক ওষুধ এখন চলে এসেছে বাজারে। প্রাথমিক পর্যায়ে যদি আমরা এই ওষুধগুলি ব্যবহার করা শুরু করতে পারি, তাহলে কিন্তু কিডনি রোগটা আর পরবর্তীতে অত বড় আকারে কিংবা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যে একদম কিডনি দুটো নষ্ট হয়ে গেল, ডায়ালাইসিসে যেতে হলে, এরকম দরকার হয় না। তো এটা গেল ডায়াবেটিসের সাথে। এর সাথে আমাদেরকে আরো খেয়াল রাখতে হবে আমাদের জন্য ওজন বৃদ্ধি না পায়। ব্লাড প্রেশারটা খুব ভালোভাবে কন্ট্রোলে রাখতে হবে, কারণ ব্লাড প্রেশার বেশি এবং ডায়াবেটিসও বেশি, এই দুটো কিন্তু মানে দুয়ে রিস্ক বাড়িয়ে তোলে, অনেক গুণ বেশি করে তোলে। এর সাথে যারা ধূমপান করেন তাদের অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। আগে কিন্তু কিডনি রোগে ধূমপানকে অতটা হাইলাইট করা হতো না, মনে করা হতো যে শুধুমাত্র কার্ডিওভাস্কুলার ডিজিজ, লাং ডিজিজ, এগুলির জন্য ধূমপানটা দায়ী। কিন্তু দেখা যাচ্ছে অনেক রোগের জন্যই আসলে ধূমপান দায়ী, এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের একটা অন্যতম কারণ হচ্ছে ধূমপান। ধূমপান অবশ্যই ত্যাগ করতে হবে। যদি অন্য কোনো নেশা থাকে সেগুলো ত্যাগ করতে হবে। ভেজাল খাদ্য অ্যাভয়েড করতে হবে। অনেকে ইচ্ছা করে জেনে না শুনে অনেক সময় জর্দা খায়। জর্দা কিভাবে তৈরি হয়, বিষাক্ত অনেক কিছু আছে, আমরা জানি না। মানহীন বিভিন্ন খাদ্যদ্রব্য আমরা ব্যবহার করে থাকি, খেয়ে থাকি, এগুলি কিন্তু কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। তো এগুলি যদি একটু সচেতন হয় সবাই, একটু যদি আমি এখান থেকে কিছু দূরে যাব, রিক্সা নিয়ে হেঁটে গেলাম, এটা কিন্তু আমার কিন্তু একদম এক্সারসাইজ হলো। একটা বয়সের পর আপনি কিন্তু সকালে উঠে নিয়ম করে অত এক্সারসাইজ করতে পারবেন না। তো সুতরাং আসলে চলতি নিয়মের মধ্যে, জীবনের মধ্যে আপনাকে এক্সারসাইজটা ঢুকাই দিতে হবে। কিভাবে? এই যে আপনি বাজারে যাচ্ছেন, হেঁটে গেলেন, ফেরার সময় রিক্সা করে আসেন, অসুবিধা নেই। এই যে হেঁটে গেলেন, এটা কিন্তু আপনার বাড়তি পাওয়া, এটা কিন্তু আপনার ব্লাড সুগারটাকে, ওজনটাকে, অনেক কিছু আপনার বডি মেটাবলিজমটাকে বুস্ট আপ করলো। তো জীবনের দৈনন্দিন জীবনের মধ্যে এক্সারসাইজটাকে ঢুকাই ফেলতে হবে। এটা এমন না যে ভোর দিন সকাল উঠে ফজর নামাজ পরে হাফ প্যান্ট পরে দৌড়াতে যাবে, এটা সবসময় হয় না। তো একটু সচেতন ভাবে হলে, ডায়াবেটিস যাদের আছে তারা যদি একটু খেয়াল করেন, যাদের হাইপারটেনশন আছে তাদের যদি একটু খেয়াল করেন, তাহলে কিন্তু এই কিডনি রোগটা কিন্তু আমরা একেবারেই নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি এবং দীর্ঘস্থায়ী জটিলতা এড়িয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এছাড়া অনেক কিছু, আরো অনেক কিডনি রোগ আছে যেগুলি বললাম না। তবে যদি কারোর সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনার কাছের ডাক্তারের কাছে দেখিয়ে নেবেন। এছাড়া আরো কিডনির আরো অনেক নিজস্ব রোগ আছে, যেগুলি অনেক জটিল এবং বিস্তৃত ভাবে আলোচনার অপেক্ষা রাখে, সেজন্য এখানে বলছি না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিডনি রোগের লক্ষণ কিন্তু
একেবারেই সাইলেন্ট থাকে, নীরবে কিডনি রোগ এগোতে থাকে। তো তারপরে কিছু লক্ষণ প্রাথমিক দিকে প্রকাশ পায়, যেমন দুর্বলতা, রক্ত শূন্যতা, হাত পা ফুলে যাওয়া, প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যাওয়া। তো এই জিনিসগুলো যদি কেউ খেয়াল করে, তাকে অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে আসতে হবে। কিছু সিম্পল টেস্টে কিডনি রোগ আছে কিনা বোঝা যায়, তখন কিন্তু তাকে রেফারেল সিস্টেমে কোনো কিডনি বিশেষজ্ঞের কাছে পাঠানো যেতে পারে। আর কিছু খাদ্যের ব্যাপারে আপনাদের কিছু অনেক সিলেক্টিভ হতে হবে। যেখান সেখান থেকে মানহীন খাদ্যদ্রব্য এখন আর কেনা যাবে না। কারণ আমরা জানি যে অনেক খাদ্যে, বিশেষ করে মাছে ফরমালিন দেওয়া হয়, বিভিন্ন ফলের মধ্যে ফরমালিন, অন্যান্য অনেক কিছু বিষাক্ত রাসায়নিক দিয়ে ফল পাকানো হয়, প্রিজার্ভ করা হয়। তো সেগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। সবচেয়ে ভালো হয় যে রান্না বাড়ার ক্ষেত্রে খুব কেয়ারফুলি শাকসবজিগুলি ধুয়ে যদি করা যায়, সেগুলি খুব ভালো হবে। আর যাদের অলরেডি কিডনি রোগ হয়ে গেছে, তাদেরকে কিন্তু আমি বলবো যে নিয়মিত যেন ফলো আপে থাকেন, তাদের ওষুধগুলি যেন মিস না হয়, তারা যেন নিয়মিত ওষুধ খান। আর তাদেরকে যে অ্যাডভাইস গুলি দেওয়া আছে, কিছু ক্ষেত্রে খাদ্যদ্রব্যের কিছু লিমিটেশন, খাদ্যদ্রব্যের কিছু সীমিতকরণ করা হয়, তো সেগুলি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে শরীরে পানি জমে যায়, পানিটাও কম খেতে হয়। তো যাদের কিডনি রোগ এখনো হয়নি, এটা প্রতিরোধযোগ্য। যাদের কিডনি রোগ কিছুটা মাত্রা হয়ে গেছে, স্টেজ 3-4 আছেন, তারাও কিন্তু এটা অনেকদিন নিয়ম মেনে ওষুধ খেয়ে কিছুটাকে অনেক কন্ট্রোল রাখতে পারবেন। আর যাদের এন্ড স্টেজ রেনাল ফেলিওর হয়ে গেছে, তাদের জন্য আমি বলবো যে ডায়ালাইসিসের পিছনে না দৌড়ে আপনারা ট্রান্সপ্লান্টের জন্য আপনারা বেশি চেষ্টা করবেন, কারণ ডায়ালাইসিসের চেয়ে ট্রান্সপ্লান্ট সবচেয়ে ভালো। এছাড়া যদি ট্রান্সপ্লান্ট মানে কিডনি সংযোজন করাটা, কিডনি সংযোজনের সবচেয়ে বড় যে সমস্যার দাঁড়ায় যে কিডনি দাতা খুঁজে পাওয়া যায়। আমার অভিজ্ঞতা, এক ব্যাগ রক্ত চাইলে কেউ রক্ত দিতে চায় না, তো সেখানে অজ্ঞান করে কেটে শরীর থেকে একটা কিডনি বের করে দিবে, এইটা সহজে কেউ রাজি হতে চায় না। তো সেটা আরেকটা অপশন হচ্ছে সেক্ষেত্রে সিএপিডি করা, পেটের ডায়ালিসিসটা করা। তো থার্ড অপশন হিসেবে হিমোডায়ালিসিস রাখা যেতে উচিত, কিন্তু আমাদের দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড সেই ট্রেন্ডটাই বেশি, হিমোডায়ালিসিসটাই বেশি জনপ্রিয়, কারণ খুব কুইকলি এটা করে ফেলা যায়। পেটের ডায়ালিসিসে ইনফেকশনের চান্স থাকে, এবং সেটা যে পানিটা ব্যবহার করে, ফ্লুইডটা যেটা ব্যবহার করে, সেটা অনেক দাম, খেতে বিশেষ বাজারে পাওয়া যায় না। তো ডায়ালিসিস একটা খুবই কষ্টকর চিকিৎসা পদ্ধতি। শুধু এটা থেকে যদি আপনাকে নিজেকে বাঁচাতে চান, তাহলে অনেক আগে থেকেই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস ও হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ আছে। তো এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সুমন রানা, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিউরোসার্জিক্যাল পেশেন্টগুলো সেবা দিয়ে থাকি। স্ট্রোক হলো হঠাৎ করে যদি কারো মুখটা বেঁকে যায়, অথবা চোখের দৃষ্টিশক্তি একদিকে কমে যায় বা বন্ধ হয়ে যায়, এক হাত এক পা যদি দুর্বল হয়ে যায়, অথবা কথার মধ্যে অস্পষ্টতা আসে বা কথা বলতে না পারে, হঠাৎ এত বেশি মাথা ব্যথা জীবনে কখনো হয় নাই, সাথে বমি হওয়া, জ্ঞানের মাত্রা কমে যাওয়া, তো এই ধরনের উপসর্গ যাদের দেখা দিবে, এটাকেই আমরা স্ট্রোক বলি। স্ট্রোক হওয়ার পরে আমরা বলি টাইম ইজ ব্রেন, অর্থাৎ স্ট্রোক হওয়ার পর থেকে শুরু করে ট্রিটমেন্ট পাওয়ার আগ পর্যন্ত যত সময়টাকে কমানো যায়, তত বেশি স্ট্রোকের আউটকাম বা পরিণতিটা ভালো হয়। প্রতি মিনিটেই আমাদের ব্রেনের একটা বড় রক্তনালী ব্লক হয়ে যদি স্ট্রোক হয়, তো সেক্ষেত্রে প্রতি মিনিটে আমাদের ব্রেনের 19 লক্ষ বা 2 মিলিয়ন নিউরন ক্ষতিগ্রস্ত হতে থাকে। অর্থাৎ যত দ্রুত আমরা চিকিৎসা সেবার আওতায় আসবো, তত দ্রুত আমার ব্রেনটা ভালো হবে, সুস্থ হবে এবং আউটকামটা ভালো হবে। স্ট্রোকের যে সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলো আছে, তাদেরই শুধু স্ট্রোক হয়। প্রথম রিস্ক ফ্যাক্টর হলো অতিরিক্ত ব্লাড প্রেশার আছে, তারা ওষুধ কম খায়, তাদের রক্তচাপ সবসময় বেশি থাকে এবং ফ্লাকচুয়েট করে, কম বেশি হয়। এটা স্ট্রোকের 50% ক্ষেত্রে উচ্চ রক্তচাপই দায়ী থাকে। এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস, এটা হলো দ্বিতীয় কারণ স্ট্রোকের। স্মোকিং, অ্যালকোহলিজম, এটা তৃতীয় কারণ। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অর্থাৎ আমাদের লাইফস্টাইল, এটা স্ট্রোকের বড় কারণ। যে স্ট্রেসফুল লাইফ, নির্ঘুম রাত এবং খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া, রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি খাওয়া, ফ্যাটি ফুড খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, এগুলো হলো স্ট্রোকের প্রধানতম রিস্ক ফ্যাক্টরস। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো জন্মগত ত্রুটি আছে হার্টে, এক্ষেত্রেও স্ট্রোক হতে পারে। জন্মগত প্রেডিসপোজিশন আছে, বাবা মায়ের স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে পরবর্তী বংশ পরম্পরায় স্ট্রোক হতে পারে। তো এই স্ট্রোকের যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, এগুলোকে অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করব। কেউ যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, স্মোকিংকে বাদ দিয়ে দেয়, সেক্ষেত্রে অবশ্যই তার স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। ধন্যবাদ সবাই।
আমি ডাক্তার গুরুদাস মন্ডল, সহযোগী অধ্যাপক নিউরোলজি। বর্তমানে পাবনা মেডিকেল কলেজে আমি কর্মরত আছি। ইতিপূর্বে আমি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে প্রায় 13 বছরের মতো কাজ করেছি। তো এখানে আসার পর আমি পাবনাবাসীকে সেবা করার সুযোগ পেয়েছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি। আমার একটা সৌভাগ্য হচ্ছে আমি বাংলাদেশের প্রথিতযশা নিউরোলজিস্ট প্রফেসর কাজী দীন মোহাম্মদ স্যার, যার নাম আপনারা সবাই জানেন। উনি এশিয়া মহাদেশের একজন বিশিষ্ট নিউরোলজিস্ট। ওনার খুব কাছে থেকে আমি প্রায় 1 যুগ কাজ করার সুযোগ পেয়েছি। সেই সুবাদে ওনার কাছ থেকে অভিজ্ঞতা লব্ধ আমার যে জ্ঞান, সেই জ্ঞানটা আমি এখানে আমার যে রোগীগুলো আসেন তাদেরকে দেওয়ার আমি চেষ্টা করে থাকি। এখানে সিটি স্ক্যান আছে অনেক আগে থেকে। এখানে নিউরোলজি, নিউরো সার্জারির অনেক ডাক্তার বসে, সবচেয়ে বেশি বসে হচ্ছে সিটি হাসপাতালে। এখানে নিউরোলজির যে রোগীগুলো আসে, বিশেষ করে স্ট্রোক, মাথা ব্যথার রোগীগুলো আসে, অন্যান্য নিউরোলজিক্যাল আরো যে জটিলতার রোগীগুলো আসে, সেই রোগীগুলোর সেবা এখানে দেওয়ার চেষ্টা করা হয়। কিছু লিমিটেশন আছে, যেমন ইনভেস্টিগেশন কিছু লিমিটেশন আছে, যদিও এখন অনেক হয়ে গেছে। পাবনা শহরে সিটি স্ক্যান, এমআরআই, এনসিএসিএমজি, ইজি, এমআরএ, সিটি অ্যাঞ্জিওগ্রাম বা আরো অনেক ল্যাবেই এখন নিউরোলজি সংক্রান্ত ব্লাড বা অন্যান্য যে সমস্ত রিপোর্টগুলোর দরকার সেগুলো এখানে করা হয়। প্রয়োজন হলে ঢাকা থেকে এনেও করায় দেওয়া হয়। আমি এখন অত্যন্ত পাবলিক পারসেপশনের একটা ডিজিজের কথা বলবো, সেটি হচ্ছে হিস্টোরিক কনভার্সন রিয়াকশন, HCR। এই জিনিসটা আমাদের বিশেষ করে 30-40 বা এদিকে অনেক সময় 10 থেকে 15 ছাত্রছাত্রীদের মধ্যে হয়ে থাকে, অথবা মধ্যবয়সী যারা আছেন তাদের মধ্যে হয়ে থাকে। বেশি হয় একটু মহিলাদের পার্সেন্টেজগতভাবে, পুরুষদেরও হয়। এটাকে আমরা হিস্টোরিক কনভার্সন রিয়াকশন বলি। এই জিনিসটা ডায়াগনোসিস করতে হলে একটু অভিজ্ঞতা লব্ধ জ্ঞান লাগে কিছু। তাছাড়া এই রোগগুলো নিয়ে ডাক্তারও যেমন বিব্রতকর অবস্থায় পড়েন, রোগীর লোক এবং রোগীরাও বিব্রতকর অবস্থায় পড়েন। যদি একজন ডাক্তার তার নিজের অভিজ্ঞতা দিয়ে রোগটা ডায়াগনোসিস করতে পারে, তাহলে এই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার লিস্টটা অনেকটা কমে যায়, রোগীর ভোগান্তি কমে যায়। আর যদি ডাক্তার যদি না ধরতে পারে, তাহলে পরীক্ষা নিরীক্ষার খরচ, রোগীর ভোগান্তি, ওষুধ, তারপর তার ইমপ্রুভমেন্ট, অনেকগুলা জিনিসই তখন একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে অভিজ্ঞতা একটা বিশাল ব্যাপার। এবং এই রোগটা ধরার পর তার লক্ষণ দেখে বুঝতে হবে। কারণ নিউরোলজি এমন একটা জিনিস, 2 আর 2 4 হতে হবে। 2 আর 2 যদি পাস হয়, তাহলে হয় ডাক্তারের জন্য কোথাও সমস্যা, না রোগীর কোথাও সমস্যা, অথবা দুইজনেরই সমস্যা। প্রবলেম হয়েছে, অ্যাজ এ ডাক্তার হিসেবে আমি রোগীর দোষ ধরতে পারবো না, ব্যর্থতা আমার ঘাড়ে নিতে হবে। কারণ রোগী ভুল করতে পারে না, এটাই আমার স্যার বলতেন। রোগীর ভুল তুমি দেখবে না, তোমার ভুল দেখবে নিজের। কাজেই নিউরোলজি এরকম একটা অঙ্কের মতো একটা জিনিস। সেক্ষেত্রে ডাক্তারকে অত্যন্ত সচেতনতামূলক ভাবে এবং যত্ন সহকারে রোগী দেখে, রোগীর কথা ভালো করে শুনে পরীক্ষা নিরীক্ষা করা দরকার, সেটা করে রোগটাকে ধরা, চিকিৎসাটা সুন্দরভাবে দেওয়া এবং রোগীর লোকটাকে ভালো করে বোঝানো, যে জিনিসটা আমাদের দেশে খুব অভাব। এই জন্যই আমাদের রোগীগুলা অন্যান্য দেশে চলে যায়। একই রোগ, একই ধরনের ডাক্তার, একই ধরনের চিকিৎসা, আমাদের এখানে কনফিডেন্স পায় না, বাট বাইরে যায় এবং তাদের আচার আচরণ এবং রোগীর সাথে কথা বলা, এগুলো নিয়ে রোগীরা সন্তুষ্ট হয়। আমাদের দেশে টাকা বাইরে চলে যাচ্ছে, অথচ আমাদের সবকিছু আছে, সামান্য একটু আমাদের চিকিৎসা সেবার পদ্ধতিগত দুর্বলতার জন্য আমাদের দেশের আমরা অর্থনৈতিকভাবে সেখানে কিছুটা লোজার হচ্ছে। তবে প্রত্যেক ডাক্তারই উচিত এই জিনিসগুলো, আমি খুব বড় কেউ না, আমার জ্ঞান দেওয়ার কিছু নেই, তবে আমি যেটা নিজে বুঝি, এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের সবাইকে একটু সতর্ক থাকা উচিত। ধন্যবাদ সবাইকে। রেডিওলজি ও ইমেজিং সংক্রান্ত উন্নত সেবা এখন সিটি ডায়াগনস্টিক সেন্টার ও সিটি হেলথ এইড হাসপাতালে। এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন অভিজ্ঞ রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডাক্তার মনির উদ্দিন আহমেদ মিলন। আলট্রাসোনোগ্রাফি মেশিনে প্রদান করা হচ্ছে সম্পূর্ণ পেটের আলট্রাসোনোগ্রাফি, জরায়ু ও ডিম্বাশয় পরীক্ষা, গর্ভকালীন আলট্রাসোনোগ্রাফি, গর্ভের শিশুর বৃদ্ধি মূল্যায়ন, গ্রোথ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার পরীক্ষা, কিডনি, লিভার ও পিত্তথলি পরীক্ষা,
এবং থাইরয়েড ও স্তনের আল্ট্রাসোনোগ্রাফি। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডুপ্লেক্স স্টাডি পরীক্ষা করা হয়। এই মাধ্যমে ধমনী বা শিরায় ব্লক, রক্ত জমাট, ভ্যারিকোজ ভেইন সহ বিভিন্ন রক্তনালীর সমস্যা নির্ণয় করা সম্ভব। ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন স্যার সরাসরি আল্ট্রাসোনোগ্রাফি ও গর্ভকালীন অ্যানোমালি স্ক্যান সম্পন্ন করেন। এছাড়াও অন্যান্য রেডিওলজি ও ইমেজিং পরীক্ষার রিপোর্ট তার তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়, যা নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্ট্রাসোনোগ্রাফি, অ্যানোমালি স্ক্যান এবং বিশেষজ্ঞ তত্ত্বাবধানে সম্পন্ন রেডিওলজি ও ইমেজিং সেবার জন্য চলে আসুন সিটি ডায়াগনস্টিক সেন্টার, পাবনাতে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এম এ তালেব, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি হিসেবে পাবনা মেডিকেল কলেজ হসপিটাল কর্মরত আছি এবং পাশাপাশি পাবনা সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখছি। আমি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হিসেবে এখানে সকল প্রকার অর্থোপেডিক্স এবং ট্রমা রিলেটেড রোগী দেখে থাকি। আমি সাধারণত এখানে হাড়ের যাবতীয় অপারেশন করে থাকি, বিশেষ করে জয়েন্ট প্রতিস্থাপন থেকে শুরু করে ইলিজারব এবং যে কোনো ধরনের কমপ্লিকেটেড সার্জারি এখানে নিয়মিত হয়। এখানে অত্যাধুনিক সিয়াম মেশিন সমৃদ্ধ অপারেশন থিয়েটার আছে, যার মাধ্যমে আমরা অর্থোপেডিক্সের এবং ট্রমা রিলেটেড সকল ধরনের কমপ্লিকেটেড রোগী ম্যানেজ করে থাকি। এখানে আমরা যেহেতু অর্থোপেডিক্সের সকল প্রকার ম্যানেজমেন্ট দিয়ে থাকি, তাই যে কোনো ধরনের জটিল এবং কঠিন রোগীদের সার্বিক সহযোগিতার জন্য, সেবার জন্য আমাদের সিটি ডায়াগনস্টিক সেন্টারে আসতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ সেবার মাধ্যমে আপনাদেরকে সাহায্য করে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাফিজ আল আসাদ, ইউরোলজি বিশেষজ্ঞ হিসাবে আজকে কিডনি এবং মূত্রথলির টিউমার নিয়ে কথা বলবো। আমাদের দেশে ভেজাল মিশ্রিত খাবারের পরিমাণ দিন দিন বেড়েই চলছে এবং এই ভেজাল মিশ্রিত খাবারের কারণে শরীরের মধ্যে যে কয়েকটি উপসর্গ কিংবা যে কয়েকটি কমপ্লিকেশন অ্যারাইজ করে, তার মধ্যে অন্যতম হচ্ছে টিউমার কিংবা ক্যান্সার। কিডনিতে ক্যান্সার কিংবা মূত্রথলিতে ক্যান্সারের পরিমাণ দিন দিন আমাদের বেড়েই চলেছে। কি কি লক্ষণ হলে বুঝতে পারবেন যে আপনার কিডনি কিংবা মূত্রথলিতে ক্যান্সার হতে পারে? যদি প্রস্রাবের সাথে রক্ত যায় কিংবা রক্তের সাথে মাছ ধোয়া পানির মতো প্রস্রাব যায় কিংবা ময়লা যায়। 2 নম্বর, আপনার ওজন খুব দ্রুতই কমে যাচ্ছে। 3 নম্বর, আপনার ক্ষুধামন্দা কিংবা বমি বমি ভাব দেখা দিয়েছে। তাহলে অনেক সময় আমরা ক্যান্সারের লক্ষণ বুঝতে পারি। এরকম যদি সমস্যা হয়, আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন। ইউরোলজি বিশেষজ্ঞ সাধারণ একটা আল্ট্রাসোনোগ্রাম করলেই বুঝতে পারবে যে আপনার মূত্রথলি কিংবা কিডনিতে কোনো ক্যান্সার হয়েছে কিনা। এবং মূত্রথলি কিংবা কিডনিতে যদি টিউমার কিংবা ক্যান্সার হয়, তাহলে এটা কনফার্ম করার জন্য আমরা একটি সিটি স্ক্যান করি এবং সিটি স্ক্যানের মাধ্যমে যদি কনফার্ম হয়, তাহলে আমরা দ্রুত এটাকে রিমুভ করার জন্য রোগীদের বলে থাকি। মনে রাখতে হবে, টিউমার কিংবা ক্যান্সার যাই হোক না কেন, যদি আর্লি ডায়াগনোসিস হয় এবং যদি আর্লি চিকিৎসা করা যায়, তাহলে এটি সম্পূর্ণ কিউরেবল ডিজিজ, অর্থাৎ আপনি ক্যান্সার থেকে সম্পূর্ণ নিরাময় পেতে পারেন। কিন্তু যদি আপনি গাফিলতি করেন কিংবা লেট স্টেজে আসেন কিংবা ক্যান্সার যদি ছড়িয়ে যায়, তাহলে কিন্তু চিকিৎসা করলেই এটা সম্পূর্ণ নিরাময় সম্ভব না। তখন আমরা সাধারণত কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি দিয়ে রোগটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করি। আর্লি ডায়াগনোসিস একটি ক্যান্সার নিরাময়ের অন্যতম শর্ত। আপনার যদি এরকম কোনো লক্ষণ হয় যাতে আপনার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তাহলে আপনি কোনোভাবেই দেরি না করে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং উনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গালিবা তাসনিম বনি। আমি একজন শিশু বিশেষজ্ঞ। আমি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি।
আমি পাবনা সিটি ডায়াগনস্টিক সেন্টারে সপ্তাহে 4 দিন রোগী দেখছি। আমি আজকে বাবুদের কমন মেডিকেল ইমার্জেন্সি, কনভালশন বা খিঁচুনি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। নবজাতক বাচ্চাদের নানা কারণে খিঁচুনি হতে পারে। প্রিনেটাল অ্যাসফেক্সিয়া বা যে সমস্ত বাবুরা দেরিতে কান্না করে তাদের খিঁচুনি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং আমরা এই প্রিনেটাল অ্যাসফেক্সিয়ার বাবুদের শিশু ওয়ার্ডে প্রচুর খিঁচুনি পেয়ে থাকি। যে সমস্ত মায়েদের ডায়াবেটিস থাকে, কম ওজনের বাচ্চার রক্তে ইনফেকশন, এই সমস্ত বাবুদের খিঁচুনি হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিছু খিঁচুনি থাকে জ্বরজনিত খিঁচুনি, কিছু খিঁচুনি হয় জ্বর ছাড়া খিঁচুনি। এখন জ্বরজনিত খিঁচুনি অনেক কারণে হয়ে থাকে। একটা ফেব্রাইল কনভালশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেরিব্রাল অ্যাবসেস, সেরিব্রাল ম্যালেরিয়া, নানাবিধ কারণে খিঁচুনি হতে পারে। জ্বর ছাড়া খিঁচুনির মধ্যে বাচ্চাদের এপিলেপসি বা মৃগীরও খুব কমন একটা খিঁচুনি। এছাড়া শরীরে লবণের তারতম্যের জন্য, গ্লুকোজের তারতম্যের জন্য খিঁচুনি হতে পারে বাবুদের। খিঁচুনি একটা মেডিকেল ইমার্জেন্সি। খিঁচুনি হলে আপনারা আশেপাশে যারা মা বাবা আত্মীয় স্বজন আছেন তারা অযথা ভয় পেয়ে প্যানিক সৃষ্টি করবেন না। আপনারা দ্রুত নিকটস্থ হাসপাতালে চলে আসবেন। তবে আসার আগে সেটা আপনাদের জরুরি কিছু কাজ করতে হবে। সেটা বাবুকে হলো কাত করে দিবেন আপনারা। কাত করে দিলে বাচ্চার যে ময়লা বা লালা মুখে থাকবে বা কোনো কারণে খাবার যদি মুখে থাকে সেটা বের হয়ে আসবে। তাহলে সেটা গলায় আটকে শ্বাসনালীতে যাবার সম্ভাবনা থাকবে না। খিঁচুনি অবস্থায় বাচ্চাকে মুখে কিছু খাওয়াবেন না। দ্রুত আপনারা হাসপাতালে ভর্তি হবেন এবং একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং কারণ অনুসারে কি কারণে বাচ্চার খিঁচুনি হচ্ছে সেই কারণ বুঝে বাচ্চার চিকিৎসা দিতে হবে। প্রয়োজনে আমরা রক্ত পরীক্ষা করব বা পিঠ থেকে পানি নিয়ে পরীক্ষা করব। খিঁচুনির কারণ সম্পূর্ণভাবে বুঝে তারপর খিঁচুনি চিকিৎসা করতে হবে। কোনো খিঁচুনি চিকিৎসা হয়তো 3 দিনে ঠিক হয়ে যায়, কারো 7 দিন লাগে, কারো 14 দিন লাগে। এমনকি কিছু খিঁচুনি সারা জীবন ধরে খিঁচুনির ওষুধ খেতে হয়। বাবা মা আত্মীয় স্বজন সবাই বাচ্চার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন এবং খিঁচুনি হলে অযথা ভয় পাবেন না। আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং দ্রুত হাসপাতালে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। রেডিওলজি ও ইমেজিং সংক্রান্ত উন্নত সেবা এখন সিটি ডায়াগনস্টিক সেন্টার ও সিটি হেলথ এইড হাসপাতালে। এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন অভিজ্ঞ রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে প্রদান করা হচ্ছে সম্পূর্ণ পেটের আল্ট্রাসোনোগ্রাফি, জরায়ু ও ডিম্বাশয় পরীক্ষা, গর্ভকালীন আল্ট্রাসোনোগ্রাফি, গর্ভের শিশুর বৃদ্ধি মূল্যায়ন, গ্রোথ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার পরীক্ষা, কিডনি, লিভার ও পিত্তথলি পরীক্ষা এবং থাইরয়েড ও স্তনের আল্ট্রাসোনোগ্রাফি। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডুপ্লেক্স স্টাডি পরীক্ষা করা হয়। এই মাধ্যমে ধমনী বা শিরায় ব্লক, রক্ত জমাট, ভ্যারিকোজ ভেইন সহ বিভিন্ন রক্তনালীর সমস্যা নির্ণয় করা সম্ভব। ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন স্যার সরাসরি আল্ট্রাসোনোগ্রাফি ও গর্ভকালীন অ্যানোমালি স্ক্যান সম্পন্ন করেন। এছাড়াও অন্যান্য রেডিওলজি ও ইমেজিং পরীক্ষার রিপোর্ট তার তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়, যা নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্ট্রাসোনোগ্রাফি, অ্যানোমালি স্ক্যান এবং বিশেষজ্ঞ তত্ত্বাবধানে সম্পন্ন রেডিওলজি ও ইমেজিং সেবার জন্য চলে আসুন সিটি ডায়াগনস্টিক সেন্টার, পাবনাতে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ গোলাম সারোয়ার, জেনারেল ল্যাপারোস্কোপিক এবং কোলোরেক্টাল সার্জন। আমি একটি গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটি রোগ বা উপসর্গ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। পায়ুপথের অনেক রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। তার মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে পায়ুপথের রক্তক্ষরণ। তো এই রক্তক্ষরণ হলেই কিন্তু আমরা সাধারণভাবে মানুষ মনে করে যে পাইলস বা গুটির ব্যায়াম বলে থাকে গ্রামের মানুষ, কিন্তু আসলে সব রোগী কিন্তু পাইলস নয়। রক্তক্ষরণের অনেক রকমের কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো পাইলস। আপনি কি করে বুঝবেন যে আপনার এটা পাইলস কিনা বা অন্য কোনো উপসর্গ কিনা? প্রথম যে উপসর্গ হিসেবে যেটা আপনি সহজে বুঝতে পারবেন সেটা হচ্ছে ব্যথাবিহীন। প্রথমত ব্লিডিং হবে, রক্তক্ষরণ হবে, ফ্রেশ ব্লাড আসবে, কিন্তু কোনো পেইন থাকবে না, ব্যথা থাকবে না। প্রাথমিক পর্যায়ে এই উপসর্গটি নিয়ে আসে। তো এই পাইলসের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো গ্রেড আছে। আমরা মেডিকেলের ভাষায় তাকে 4টি গ্রেডে ভাগ করে থাকি। তো প্রথম এবং দ্বিতীয় ধাপ পর্যন্ত পাইলসের যে মাংসর যে পিণ্ডটা, এটা আসলে মলদ্বারের ভিতরেই থাকে। টয়লেট করার সময় ফ্রেশ ব্লিডিং হয়ে থাকে। তৃতীয় ধাপে একটা মাংসের পিণ্ডের মতো কিছু একটা বাইরে বের হয়ে আসে, টয়লেট কমপ্লিট হলে আবার ভিতরে চলে যায়। চতুর্থ ধাপে আমরা দেখতে পাই যে পার্মানেন্টলি এরকম কিছু একটা বিষয় ফুলে থাকে, বাইরে বের হয়ে থাকে এবং সেটা কখনো ভিতরে যায় না। পরবর্তীতে ধাপ যত বাড়তে থাকে, এগুলো জটিলতা বা কমপ্লিকেশন হওয়ার চান্সও বেড়ে যায়। অনেক সময় ইনফেকশন হয়,
ইনফেকশন হয়ে এটা ফুলে যায়, ব্যথা হয়, শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর এটা ব্যথা মুক্ত থাকে না, তখন পেইন ডেভেলপ করে আর কি। তো এই রোগ আসলে কেন হয়, অনেক অনেক কারণ রয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে কমন যে কারণটা কনস্টিপেশন বলে থাকি আমরা, বা পায়খানা কষা হওয়া। যেটা আমরা যদি পায়ুপথের বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে চাই, আসলে কষা হওয়া যাবে না, এটা হলো মেইন প্রিন্সিপাল। তো এটা হলো কমন কারণ, যে কারণে আমাদেরকে খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। প্রতিদিন শাকসবজি খাবারের মেনুতে রাখতে হবে, পানির পরিমাণ বাড়াই দিতে হবে, লাল মাংস, মোটা মাংস যেগুলো আমরা বলি, গরু, খাসি বা মহিষ, এই মাংসগুলা পরিমাণ খাওয়া কমাই দিতে হবে। ফাইবারযুক্ত খাবার আমাদেরকে ডেইলি সেবন করতে হবে, ফলমূল খেতে হবে। যখনই এই ধরনের সমস্যা দেখা দেবে, আপনারা বিলম্ব করবেন না, ডাক্তারের কাছে আসবেন, ডাক্তারকে দেখাবেন। পাইলসের ধাপ অনুসারে আমরা চিকিৎসা দিয়ে থাকি, ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি যেটা বলা হয়। এগুলো অনেক ক্ষেত্রেই আমরা প্রাথমিক কনজারভেটিভ ট্রিটমেন্ট যাকে বলে, মেডিসিনের মাধ্যমে এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়ে যান। কিছু কিছু রোগী আছে যেটা জটিলতার পর্যায়ে যায়, অতিরিক্ত ব্লিডিং হয়, অথবা ওখানে যখন ফুলে যায় তখন আসলে কোনো উপায় থাকে না, আমাদের অপারেশন করতে হয়। তো পাইলসের অপারেশন আধুনিক পদ্ধতি এখন চলে এসেছে, সারা পৃথিবীব্যাপী স্বীকৃত। এটা আমরা বাংলাদেশেও প্র্যাকটিস করে থাকি। আমি সিটি হাসপাতালে এই প্র্যাকটিসটা আমরা করে থাকি। আগে যেটা করা হয়তো পায়ুপথ কেটে অপারেশন করা হতো, এতে অপারেশন পরবর্তী জটিলতা ছিল এবং 2 থেকে প্রায় 4 সপ্তাহ সময় লেগে যেত এই অপারেশনের ক্ষত শুকাতে। কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে আমরা বলে থাকি লঙ্গ অপারেশন, একটা ডিভাইস বা একটা মেশিনের দ্বারা আমরা এই পাইলসের অপারেশন করে থাকি এবং এখানে সম্পূর্ণ কাটাছেঁড়া মুখ। সাধারণত রোগীরা অপারেশনের একদিন পরেই টোটালি সুস্থ থাকে এবং ইভেন 1-2 দিন পরেই সে অফিস বা অন্যান্য কর্মক্ষেত্রে যোগ দিতে পারে। তো পায়ুপথের এই সমস্যাগুলো যখন মানুষের দেখা দেয়, এটা যেহেতু একটা গোপন অঙ্গ বা মানুষ লজ্জা বা সংশয়ের কারণে আমাদের দেশের বেশিরভাগ রোগী হলো ডাক্তারের কাছে আসে না। তো এটা কি করে, তারা দেরি করতে করতে এটা এক সময় জটিল পর্যায়ে চলে যায়। অথবা অনেকেই আমাদের কাছে আসে, অনেকে দেখা যায় যে গ্রামে বিভিন্ন কবিরাজের কাছে যায়, তারা ওখানে গাছ ব্যবহার করে, এসিড ব্যবহার করে এবং পায়ুপথ ওখানে ক্ষতবিক্ষত হয়ে যায়, আলসার হয়ে যায়, ঘা হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। এমনও হয় আমাদের কাছে অনেক রোগী আসে যে এসিড ব্যবহার করে আসছে ওই পাইলসের মাংসপিণ্ডটাকে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে, ওই ঘা শুকায় যায় এবং পায়খানার রাস্তা এমন হয় যে একেবারে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, একটা আঙ্গুলের মাথা পর্যন্ত পায়খানার রাস্তার মধ্যে ঢোকানো যায় না। তো এই যে এইরকম জটিলতা, অপচিকিৎসা নিয়ে অনেক রোগী কিন্তু আমাদের কাছে আসে। কিন্তু আপনারা এটা করবেন না। আপনারা যখনই সমস্যা মনে করবেন, আপনারা এই নির্দিষ্টভাবে একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তার কাছে আসেন, তাকে খুলে বলেন এবং সেই অনুসারে রোগ নির্ণয় করে পাইলসের ধাপ অনুসারে, গ্রেড অনুসারে আপনি চিকিৎসা গ্রহণ করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইস্তিয়াক করিম আদনান। আমি কর্মরত আছি সহকারী রেজিস্ট্রার হিসেবে মেডিসিন বিভাগ, 250 শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল পাবনায়। আমি নিয়মিত রোগী দেখছি পাবনা সিটি ডায়াগনস্টিক সেন্টারে, প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 10টা পর্যন্ত এবং শুক্রবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আমি মেডিসিন এবং মেডিসিনের জটিলতা নিয়ে যত রকমের রোগ আছে সবগুলোরই চিকিৎসা নিয়মিতভাবে প্রদান করে থাকি, যেরকম ডায়াবেটিস এবং ডায়াবেটিসের বিভিন্ন জটিলতা, উচ্চ রক্তচাপ, বাত ব্যথা, গিরাগাটি ব্যথা, হাঁপানি, শ্বাসকষ্ট, স্ট্রোক, হৃদরোগ, এমনকি চর্মজনেরও বিভিন্ন সমস্যা থাকে মেডিসিন রোগীদের, সেগুলোরও চিকিৎসা আমি দিই। কিডনির জটিলতা যেটা দিন দিন এখন বাড়ছে, সেটা জটিলতা নিয়েও বিভিন্ন রোগীর সমস্যা থাকলে সেটার চিকিৎসা আমরা প্রদান করে থাকি। আর আমার চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে সবসময় রোগীর কথা, রোগীর কষ্টটা মনোযোগ দিয়ে শোনা এবং সেখান থেকে রোগ নির্ণয়ের জন্য সর্বনিম্ন যতটুকু পরীক্ষা দিয়ে রোগটা ধরা যায় সেটার চেষ্টা করা এবং সেটার উপর ভিত্তি করে সুচিকিৎসা প্রদান করা। একটা রোগী বিভিন্ন রোগ নিয়ে ডাক্তারের কাছে আসে এবং সেই সময় যদি রোগী চিকিৎসার জন্য আমরা মনোযোগ দিয়ে কথাটাই না শুনি, তাহলে রোগটার সমাধান হয় না এবং আমার চিকিৎসাটা এটাকেই মূলত লক্ষ্য করে দেওয়া হয়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের আমন্ত্রণ রইল। যে কোনো সমস্যায় আমাকে প্রতিদিন পাবেন পাবনা সিটি ডায়াগনস্টিক সেন্টারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজিয়া সরণিকা মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা এবং নিয়মিত চেম্বার করছি পাবনার স্বনামধন্য সিটি ডায়াগনস্টিক সেন্টার। প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। আমি যে সমস্ত সেবাসমূহ প্রদান করে থাকি তা হলো গর্ভকালীন নিয়মিত চেকআপ ও উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার ব্যবস্থাপনা, স্বাভাবিক ও সিজারিয়ান ডেলিভারি, অনিয়মিত মাসিক, পিসিওএস ও হরমোনজনিত সমস্যা, বন্ধ্যাত্ব মূল্যায়ন ও চিকিৎসা, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা,
মেনোপজ ও অন্যান্য গাইনোকোলজিক্যাল সমস্যা, রোগীর গোপনীয়তা, মানসম্মত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা আমার অঙ্গীকার। আধুনিক চিকিৎসা পদ্ধতি ও আপডেটেড গাইডলাইন অনুসরণ করে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। আপনার সুস্থতা ও নিরাপত্তাই আমার একান্ত কাম্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতাল মহাখালী ঢাকাতে কর্মরত আছি। আজকে আমি একটা খুবই কমন বিষয়ে একটু কথা বলতে চাই, যেটা অনেকেই প্রাথমিকভাবে এই সমস্যাটায় পড়লে ভীত সন্ত্রস্ত হয়। অনেকে এই বিষয়টা নিয়ে খুব টেনশনে থাকে। সেটা হলো কাশির সঙ্গে রক্ত আসা। একটা মানুষের কাশির সঙ্গে রক্ত আসাটা খুবই স্বাভাবিক একটা ঘটনা এবং আমরা জীবনের কোনো না কোনো সময় এই ব্যাপারটা ফেস করি। কাশির সঙ্গে রক্ত আসা মানেই যে খুব জটিল কিছু, বিষয়টা সেরকম না। কাশির সঙ্গে রক্ত আমরা যদি কারণ হিসাবে বলি, আমরা কারণগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে মুখের ভেতরের থেকে রক্তক্ষরণ অথবা নাকে থেকে রক্ত অনেকটা কাশির সঙ্গে আসতে পারে, অথবা প্রকৃতভাবেই কাশির মাধ্যমে ফুসফুসের ভেতরে কোনো রক্তক্ষরণ হলে সেটা কাশির সঙ্গে উঠে আসতে পারে, অথবা কখনো কখনো পেটের ভেতরে রক্ত বমিটিং আকারে আসে, যেটা কিনা কাশির সাথে অনেক সময় আসতে পারে। এবং এই 3টা বিষয়কে রোগীরা প্রাথমিকভাবে আলাদা করতে পারে না। তারা সবাই প্রাথমিকভাবে মনে করে হয়তো এটা তার কাশির সঙ্গেই এই রক্তটা আসছে। এখন কাশির সঙ্গে রক্ত আসা, এটা মানে আরো বিভিন্নভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি, যে কাশির সঙ্গে এটা মিক্স অর্থাৎ মিশ্রিত রক্ত, অথবা ফ্রেশ কোনো কফ সারা ফ্রেশ রক্ত। ড্রাগ ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাশির সঙ্গে যে রক্তটা আসছে এটা কি অল্টার্ড নাকি এটা ফ্রেশ ব্রাইট রেড কালার ব্লাড, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং কাশির সঙ্গে রক্তটা আসছে হঠাৎ নাকি অনেক দিন ধরে তার কাশির সঙ্গে অল্প অল্প করে রক্ত আসছে, এটাও রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আলামত হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তো কাশির সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে দর্শকদের আশ্বস্ত করতে চাই, আমার রোগীদেরকে আশ্বস্ত করতে চাই, কাশির সঙ্গে রক্ত আসা মানেই যে খারাপ কোনো রোগ, বিষয়টা এমন না। কাশির সঙ্গে রক্ত আমি ফার্স্টেই বলেছি যে বিভিন্ন ভাবে আসতে পারে। এটা মুখের ভেতরের রক্ত, দাঁত থেকে অনেক সময় রক্তক্ষরণ, নাকের রক্ত অনেক সময় পেছনের দিকে গিয়ে কাশির সাথে মিশ্রিত হয়ে আসতে পারে, এবং নিয়মিত আবার রিয়েলি সেটা বুকের ফুসফুসের কোনো রোগের কারণে এই রক্ত আসতে পারে। তবে যে কারণেই আসুক, কাশির সঙ্গে যদি রক্ত আসে তবে উদ্বিগ্ন না হয়ে খুব দ্রুত সময়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং কি কারণে রক্ত আসলো, কেন আসলো, আসল রোগটা কি, এই দায়িত্বটা অবশ্যই একজন চিকিৎসকের সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে এটার সঠিক সমাধান দেওয়া এবং রোগীর সঠিক চিকিৎসা করা। এজন্য আমি আমার দর্শকদের বলবো, অবশ্যই আপনারা কাশির সঙ্গে রক্ত আসলে এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বা উদ্বিগ্ন না হয়ে খুব দ্রুত সময়ের ভেতরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে, সঠিক চিকিৎসার মাধ্যমে কাশির সঙ্গে রক্ত আসাটা 99% রোগের ক্ষেত্রেই স্থায়ীভাবে ভালো হয়। কিছু কিছু রোগের ক্ষেত্রে আছে যেটা দীর্ঘমেয়াদী কাশির সঙ্গে রক্ত আসতে পারে, কিন্তু প্রপার রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কাশির সঙ্গে রক্ত আসার সুন্দর এবং খুব উপযোগী চিকিৎসা রয়েছে, যেগুলো আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে নিতে পারবেন। আশা করি আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন। কোনো যোগাযোগ, কোনো সমস্যা বা কোনো আরো কিছু জানার থাকলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমি নিয়মিত প্রতি বৃহস্পতিবার সিটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছি। আপনারা যে কোনো সময় যে কোনো বৃহস্পতিবারে এসে আমার সঙ্গে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাসুম। আমি একজন শিশু সার্জন। আমি রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে শিশু সার্জারিতে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আমি মূলত বাচ্চাদের কিছু জন্মগত ত্রুটি নিয়ে কথা বলতে চাই, যেগুলা আসলে সার্জারি ছাড়া ভালো হয় না।
কনজেনিটাল হার্নিয়া বা জন্মগত হার্নিয়া যেটাকে আমরা বলি, এটা একদম জন্মের পরপরই হয়। সেটা কিভাবে বোঝা যায়? দেখা যাবে যে তার এক পাশে অন্ডকোষ ভালো আছে, আরেক পাশে অনেক ফুলে গেছে। এটা মূলত হয় যে অন্ডকোষটা যখন জন্মের পরপরই নেমে যায় তখন এটা এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা বন্ধ না হয়ে পেটের সঙ্গে একটা কমিউনিকেশন থেকে যায়, যার ফলে পেটের ভেতরের নাড়ি, কখনো চর্বি, কখনো পানি চলে আসে। এটাকেই আমরা বলি জন্মগত হার্নিয়া বা কনজেনিটাল হার্নিয়া। এই হার্নিয়াতে চিকিৎসা অবশ্যই অপারেশন করেই এটা ঠিক করতে হয়, তা না হলে বাচ্চার মৃত্যু ঝুঁকি তার জন্য রয়ে যায়। দ্বিতীয় আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে অন্ডকোষ কারো কোনো বাচ্চা দেখা যায় যে অন্ডকোষ তার থলিতে থাকে না। তোমার মা বাবা বা অনেকে ভাবে এটা মনে স্বাভাবিক, কিন্তু এটা স্বাভাবিক না। অন্ডকোষ যেখানে থাকার কথা সেখানেই থাকতে হবে, তা না হলে এটা নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে সেটা পরবর্তীতে বাচ্চা ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আমরা বলি 6 থেকে 12 মাসের মধ্যে উপরে অন্ডকোষ থাকলে সেটাকে নিচে নামায়ে ঠিক জায়গা মতো অপারেশন করে সেট করে দিতে হবে। তো আমি সবাইকে অনুরোধ করছি, যদি এরকম কোনো কিছু হয় অবশ্যই আপনারা শিশু মেডিসিন বা অন্যান্য মেডিসিনের কাছে না গিয়ে আপনারা শিশু সার্জারি শরণাপন্ন হবেন, তাহলে সঠিক চিকিৎসা পাবেন, আপনার বাচ্চা সুস্থ থাকবে, আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন। রেডিওলজি ও ইমেজিং সংক্রান্ত উন্নত সেবা এখন সিটি ডায়াগনস্টিক সেন্টার ও সিটি হেলথ এইড হাসপাতালে। এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন অভিজ্ঞ রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে প্রদান করা হচ্ছে সম্পূর্ণ পেটের আল্ট্রাসোনোগ্রাফি, জরায়ু ও ডিম্বাশয় পরীক্ষা, গর্ভকালীন আল্ট্রাসোনোগ্রাফি, গর্ভের শিশুর বৃদ্ধি মূল্যায়ন, গ্রোথ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার পরীক্ষা, কিডনি, লিভার ও পিত্তথলি পরীক্ষা এবং থাইরয়েড ও স্তনের আল্ট্রাসোনোগ্রাফি। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডুপ্লেক্স স্টাডি পরীক্ষা করা হয়। এই মাধ্যমে ধমনী বা শিরায় ব্লক, রক্ত জমাট, ভ্যারিকোজ ভেইন সহ বিভিন্ন রক্তনালীর সমস্যা নির্ণয় করা সম্ভব। ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন স্যার সরাসরি আল্ট্রাসোনোগ্রাফি ও গর্ভকালীন অ্যানোমালি স্ক্যান সম্পন্ন করেন। এছাড়াও অন্যান্য রেডিওলজি ও ইমেজিং পরীক্ষার রিপোর্ট তার তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়, যা নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্ট্রাসোনোগ্রাফি, অ্যানোমালি স্ক্যান এবং বিশেষজ্ঞ তত্ত্বাবধানে সম্পন্ন রেডিওলজি ও ইমেজিং সেবার জন্য চলে আসুন সিটি ডায়াগনস্টিক সেন্টার, পাবনাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাধারণত চর্ম এবং যৌনর প্র্যাকটিস করতে গিয়ে বেশিরভাগ হরহামেশাই যে রোগটা খুব পেয়ে থাকি সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত ইনফেকশন। আমাদের দেশের আবহাওয়া বা জলবায়ুর ক্ষেত্রে এই অসুখের প্রাদুর্ভাবটা খুবই বেশি এবং এই রোগে আক্রান্ত আমাদের একটি বেশিরভাগ জনগোষ্ঠী। এই রোগে আক্রান্ত হলে প্রথমে কি হবে? শরীরের বিভিন্ন স্থানে গোল চাকা চাকার মতো হবে, যেটাকে আমরা বলি রিং বা গোল আকৃতির কোনো লেশন, যেটা দেখা যাবে যে লালের মতো হয়ে গেছে এবং ধীরে ধীরে ছড়াচ্ছে। মাঝখানে ফাঁকা থাকবে এবং চারপাশে লাল হবে এবং প্রচুর চুলকানির মতো থাকবে। সাধারণত এই সিমটমগুলো শরীরের বিভিন্ন জায়গায় দেখা দেয়। কমনলি যেমন আমাদের যে স্থানগুলো আর্দ্র এবং ভেজা, যেমন গ্রয়েন, এক্সিলা বা এই টাইপের ময়েস্ট জায়গাগুলোতে সাধারণত বেশি হয়, বা শরীরের বিভিন্ন অংশেও হতে পারে। অসুখটা দেখতে খুব কমন হলেও সাধারণত আমরা এটা নিয়ে বেশ ভোগান্তির মধ্যে আছি, কারণ এই অসুখটা এখন সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য হচ্ছে না। এর একটি কারণ হচ্ছে যে আমরা অপচিকিৎসার শিকার হচ্ছি। অসুখ হওয়ার সাথে সাথে আমরা সাধারণত নিকটস্থ ফার্মেসি বা নন রেজিস্টার্ড ডক্টরদের দ্বারা বিভিন্ন ওষুধ বা মলম লাগিয়ে থাকি, যেগুলো এই অসুখকে নিরাময় তো হয় না, বরঞ্চ পরবর্তীতে কমপ্লিকেশনটাকে বাড়িয়ে দেয়। এই রোগ নিয়ে বিভিন্ন সময় লোকজন আমাদের কাছে আসছে, তখন অবস্থা দৃষ্টি এমন মনে হয় যে সকল ওষুধ এর জন্য রেজিস্ট্যান্স হয়ে গেছে, ফলে এইটাকে কিওর করা এখন আমাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সুতরাং এই রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে আশেপাশের কোনো উপচিকিৎসা না নিয়ে দ্রুত চর্ম যৌন বিশেষজ্ঞের কাছে এসে পরামর্শ অনুযায়ী এবং নিয়ম মতো চিকিৎসা করতে থাকুন। এই রোগ আক্রান্ত হলে অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে, যেগুলো আমরা সাধারণত বলে থাকি যে আপনার ঘাম যতটুকু সম্ভব দূরীভূত করার চেষ্টা করবেন, আপনার ব্যবহৃত পোশাক আশাক অন্য কেউ ব্যবহার করবে না এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। তো আশা রাখছি আপনারা যদি এই ধরনের রোগে আক্রান্ত হন খুব দ্রুত যৌন চর্মরোগ অ্যালার্জি বিশেষজ্ঞের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।
জরুরি পরিস্থিতি হোক কিংবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় যদি অত্যন্ত দ্রুত আর নিখুঁত না হয়, তবে চিকিৎসা কি সত্যিই কার্যকর হতে পারে? চিকিৎসায় পূর্ণ নিশ্চয়তা পেতে এর সমাধান হল বিশ্বমানের জার্মান প্রযুক্তির সিমেন্স 32 স্লাইস সিটি স্ক্যান। রোগীর সুরক্ষায় এতে রয়েছে অত্যন্ত কম মাত্রার বিকিরণ, আল্ট্রা লো ডোজ রেডিয়েশন, উন্নত চিকিৎসার জন্য হাই রেজলিউশন ইমেজিং এবং দ্রুত ও আরামদায়ক অভিজ্ঞতার জন্য স্মার্ট অটোমেশন প্রযুক্তি। প্রতিটি স্ক্যান সম্পন্ন করা হয় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফাইড অপারেটরদের দ্বারা এবং প্রতিটি রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন অভিজ্ঞ ও যোগ্য রেডিওলজিস্টগণ। বুক, পেট, মস্তিষ্ক কিংবা হাড়, শরীরের যে কোনো অংশের প্রতিটি সূক্ষ্ম বিষয় এখন ধরা পড়বে অসাধারণ স্পষ্টতায়, কারণ সঠিক ও কার্যকর চিকিৎসা শুরু হয় সঠিক সময় নিখুঁত রোগ নির্ণয়ের মাধ্যমেই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সুমন রানা, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিউরোসার্জিক্যাল পেশেন্টগুলোর সেবা দিয়ে থাকি। আমি মূলত নিউরোসার্জন, ব্রেন এবং মেরুদণ্ডের সার্জিক্যাল ডিজিজগুলো নিয়ে আমি কাজ করি, যেমন ব্রেন টিউমার, ব্রেনে স্ট্রোক নিয়ে কাজ করি, স্ট্রোকের আধুনিক চিকিৎসা নিয়ে কাজ করি। স্ট্রোকের রক্তনালী ব্লক থাকলে সেখানে ব্রেনের রক্তনালীতে রিং পরানো, অথবা রক্তক্ষরণজনিত স্ট্রোক হলে অ্যানিউরিজম, এভিএম এর সার্জারি করা, অথবা রক্তক্ষরণ ব্রেনে হলে সেটা সার্জারি করা, তো এবং বাইপাস করা ব্রেনের। এরকমভাবে ব্রেনের যে সমস্ত স্ট্রোক জনিত রোগ আছে সেগুলোর আধুনিক চিকিৎসা এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট আমি দিয়ে থাকি, এবং সাথে ব্রেন টিউমারের অপারেশন করি। ব্রেনের পানির রাস্তা ব্লক হলে সেগুলোর চিকিৎসা আমরা দিয়ে থাকি, এবং মেরুদণ্ডের যে সমস্ত সার্জিক্যাল ডিজিজ আছে সেগুলো আমরা চিকিৎসা দিয়ে থাকি, যেমন পিএলআইডি, স্পন্ডালোলিস্থেসিস এবং মেরুদণ্ডের টিউমার, এগুলোর চিকিৎসা আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। রেডিওলজি ও ইমেজিং সংক্রান্ত উন্নত সেবা এখন সিটি ডায়াগনস্টিক সেন্টার ও সিটি হেলথ এইড হাসপাতালে। এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন অভিজ্ঞ রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে প্রদান করা হচ্ছে সম্পূর্ণ পেটের আল্ট্রাসোনোগ্রাফি, জরায়ু ও ডিম্বাশয় পরীক্ষা, গর্ভকালীন আল্ট্রাসোনোগ্রাফি, গর্ভের শিশুর বৃদ্ধি মূল্যায়ন, গ্রোথ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার পরীক্ষা, কিডনি, লিভার ও পিত্তথলি পরীক্ষা এবং থাইরয়েড ও স্তনের আল্ট্রাসোনোগ্রাফি। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডুপ্লেক্স স্টাডি পরীক্ষা করা হয়। এই মাধ্যমে ধমনী বা শিরায় ব্লক, রক্ত জমাট, ভ্যারিকোজ ভেইন সহ বিভিন্ন রক্তনালীর সমস্যা নির্ণয় করা সম্ভব। ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন স্যার সরাসরি আল্ট্রাসোনোগ্রাফি ও গর্ভকালীন অ্যানোমালি স্ক্যান সম্পন্ন করেন। এছাড়াও অন্যান্য রেডিওলজি ও ইমেজিং পরীক্ষার রিপোর্ট তার তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়, যা নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্ট্রাসোনোগ্রাফি, অ্যানোমালি স্ক্যান এবং বিশেষজ্ঞ তত্ত্বাবধানে সম্পন্ন রেডিওলজি ও ইমেজিং সেবার জন্য চলে আসুন সিটি ডায়াগনস্টিক সেন্টার, পাবনাতে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতাল মহাখালী, ঢাকাতে কর্মরত আছি। আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, বিশেষ করে আমার রোগীরা আমাকে প্রশ্ন করে থাকেন অ্যাজমা নিয়ে। অ্যাজমা আমাদের সমাজে বা আমাদের পপুলেশনে অনেকেই এই রোগে আক্রান্ত, এবং এই রোগে আক্রান্তর পেছনে যেটা রয়েছে আমাদের এনভায়রনমেন্টাল চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন এবং জেনেটিক যে ব্যাপারটা রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ বাবা মায়ের যদি অ্যাজমা থাকে তাহলে সন্তানের অ্যাজমা হওয়ার প্রবণতাটা বেশি। অনেকেই প্রশ্ন করে থাকেন অ্যাজমা কি স্থায়ীভাবে ভালো হয়? উত্তরটা হচ্ছে না, অ্যাজমা স্থায়ীভাবে ভালো হয় না, তবে অ্যাজমার প্রপার চিকিৎসার মাধ্যমে এই রোগটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়। অ্যাজমা সব বিষয়টা আসলে কি এটা বুঝলেই আপনারা বুঝবেন যে অ্যাজমা কেন স্থায়ীভাবে ভালো হওয়া প্রায় অসম্ভব। কারণ হচ্ছে মানুষের শরীরে শ্বাসকষ্টের যে ব্যাপারটা আসে অ্যাজমার জন্য, এই অ্যাজমাটা দুইটা বিষয় নিয়ে আসলে সামনে আসে। একটা হচ্ছে যে যার অ্যাজমা থাকে তার জন্মগত তার জেনেটিক একটা পরিবর্তন থাকে, এবং এই পার্সন যখন এনভায়রনমেন্টাল কোনো ট্রিগার ফ্যাক্টরের সংস্পর্শে আসে তখনই তার অ্যাজমা অ্যাটাকটা হয়, অর্থাৎ তখনই তার শ্বাসকষ্টটা সে উপলব্ধি করে। এখন এই এনভায়রনমেন্টাল যে ট্রিগার ফ্যাক্টর, যেটা কিনা অ্যাজমাকে
অ্যাজমার যে প্রেজেন্টেশন, যে শ্বাসকষ্ট যেটা হয় সেটাকে তৈরি করার ক্ষেত্রে অন্যতম উপাদান হিসাবে কাজ করে। সেই ট্রিগার ফ্যাক্টরকে আমরা অনেকভাবে ভাগ করি। এর ভেতরে ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এনভায়রনমেন্টাল পলিউশন, কেমিক্যালস, ডাস্ট, তারপরে পাখির পালক, বিভিন্ন বাসার পোষ্য প্রাণীর যে লোমগুলো আছে, এগুলো আসলে আমরা যেটাকে বলি ট্রিগার ফ্যাক্টর, যেগুলো অ্যাজমা উদ্দীপক বা অ্যাজমা সিমটম প্রকট হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যেহেতু এনভায়রনমেন্টাল এই ফ্যাক্টরগুলো থেকে আমরা কখনোই স্থায়ীভাবে বাইরে যেতে পারবো না, সেহেতু যাদের জন্মগতভাবে অ্যাজমার জেনেটিক চেঞ্জ শরীরে আছে তাদের ক্ষেত্রে অ্যাজমা চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে ভালো করা সম্ভব না। তবে অ্যাজমার চিকিৎসার মাধ্যমে সঠিক প্রপার ডায়াগনোসিস অর্থাৎ রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে অ্যাজমাকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং শ্বাসকষ্টবিহীন জীবন অতিবাহিত করা যায়। সুতরাং অ্যাজমা হলেই যে সেটা স্থায়ীভাবে ভালো হবে, হওয়া না হওয়া বিষয়টা আসলে এটা গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন না। গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা। এর মাধ্যমে যদি স্থায়ীভাবে আমি সারা জীবন ভালো থাকতে পারি, তাহলেই তো বলা যেতে পারে যে হ্যাঁ, আমার রোগটা স্থায়ীভাবে ভালো হয়েছে। তো সুতরাং এই বিষয়টার কোশ্চেনটা আমার মনে হয় অ্যাজমা স্থায়ীভাবে ভালো হয় কিনা, এর চেয়ে আমার মনে হয় জরুরি আমি স্থায়ীভাবে ভালো থাকতে পারবো কিনা। আমি বলবো যে হ্যাঁ, এইটার উত্তর হ্যাঁ, আপনি অ্যাজমা রোগ থাকলেও আপনি স্থায়ীভাবে ভালো থাকতে পারবেন, সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা। এই জন্য আমি বলবো যে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইশতিয়াক করিম আদনান। আমি কর্মরত আছি সহকারী রেজিস্ট্রার হিসাবে মেডিসিন বিভাগ, 250 শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল পাবনায়। আমি নিয়মিত রোগী দেখছি পাবনা সিটি ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 10টা পর্যন্ত এবং শুক্রবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আমি মেডিসিন এবং মেডিসিনের জটিলতা নিয়ে যত রকমের রোগ আছে সবগুলোরই চিকিৎসা নিয়মিতভাবে প্রদান করে থাকি, যেরকম ডায়াবেটিস এবং ডায়াবেটিসের বিভিন্ন জটিলতা, উচ্চ রক্তচাপ, বাত ব্যথা, গিরাগাটি ব্যথা, হাঁপানি, শ্বাসকষ্ট, স্ট্রোক, হৃদরোগ, এমনকি চর্মজনেরও বিভিন্ন সমস্যা থাকে মেডিসিন রোগীদের, সেগুলোরও চিকিৎসা আমি দিই। কিডনির জটিলতা যেটা দিন দিন এখন বাড়ছে, সেটা জটিলতা নিয়েও বিভিন্ন রোগীর সমস্যা থাকলে সেটার চিকিৎসা আমরা প্রদান করে থাকি। আর আমার চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে সবসময় রোগীর কথা, রোগীর কষ্টটা মনোযোগ দিয়ে শোনা এবং সেখান থেকে রোগ নির্ণয়ের জন্য সর্বনিম্ন যতটুকু পরীক্ষা দিয়ে রোগটা ধরা যায় সেটার চেষ্টা করা এবং সেটার উপর ভিত্তি করে সুচিকিৎসা প্রদান করা। একটা রোগী বিভিন্ন রোগ নিয়ে ডাক্তারের কাছে আসে এবং সে সময় যদি রোগী চিকিৎসার জন্য আমরা মনোযোগ দিয়ে কথাটাই না শুনি, তাহলে রোগটার সমাধান হয় না এবং আমার চিকিৎসাটা এটাকেই মূলত লক্ষ্য করে দেওয়া হয়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আমন্ত্রণ রইল, যে কোনো সমস্যায় আমাকে প্রতিদিন পাবেন পাবনা সিটি ডায়াগনস্টিক সেন্টারে। রেডিওলজি ও ইমেজিং সংক্রান্ত উন্নত সেবা এখন সিটি ডায়াগনস্টিক সেন্টার ও সিটি হেলথ এইড হাসপাতালে। এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন অভিজ্ঞ রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে প্রদান করা হচ্ছে সম্পূর্ণ পেটের আল্ট্রাসোনোগ্রাফি, জরায়ু ও ডিম্বাশয় পরীক্ষা, গর্ভকালীন আল্ট্রাসোনোগ্রাফি, গর্ভের শিশুর বৃদ্ধি মূল্যায়ন, গ্রোথ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার পরীক্ষা, কিডনি, লিভার ও পিত্তথলি পরীক্ষা এবং থাইরয়েড ও স্তনের আল্ট্রাসোনোগ্রাফি। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডুপ্লেক্স স্টাডি পরীক্ষা করা হয়। এই মাধ্যমে ধমনী বা শিরায় ব্লক, রক্ত জমাট, ভ্যারিকোজ ভেইন সহ বিভিন্ন রক্তনালীর সমস্যা নির্ণয় করা সম্ভব। ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন স্যার সরাসরি আল্ট্রাসোনোগ্রাফি ও গর্ভকালীন অ্যানোমালি স্ক্যান সম্পন্ন করেন। এছাড়াও অন্যান্য রেডিওলজি ও ইমেজিং পরীক্ষার রিপোর্ট তার তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়, যা নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্ট্রাসোনোগ্রাফি, অ্যানোমালি স্ক্যান এবং বিশেষজ্ঞ তত্ত্বাবধানে সম্পন্ন রেডিওলজি ও ইমেজিং সেবার জন্য চলে আসুন সিটি ডায়াগনস্টিক সেন্টার পাবনাতে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সুমন রানা, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিউরোসার্জিক্যাল পেশেন্টগুলোর সেবা দিয়ে থাকি। আমি মূলত নিউরোসার্জন, ব্রেন এবং মেরুদণ্ডের
সার্জিক্যাল ডিজিজগুলো নিয়ে আমি কাজ করি, যেমন ব্রেন টিউমার, ব্রেনে স্ট্রোক নিয়ে কাজ করি, স্ট্রোকের আধুনিক চিকিৎসা নিয়ে কাজ করি। স্ট্রোকের রক্তনালী ব্লক থাকলে সেখানে ব্রেনের রক্তনালীতে রিং পরানো, অথবা রক্তক্ষরণজনিত স্ট্রোক হলে অ্যানিউরিজম এভিএম এর সার্জারি করা, অথবা রক্তক্ষরণ ব্রেনে হলে সেটা সার্জারি করা, তো এবং বাইপাস করা ব্রেনের। এরকমভাবে ব্রেনের যে সমস্ত স্ট্রোক জনিত রোগ আছে সেগুলোর আধুনিক চিকিৎসা এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট আমি দিয়ে থাকি, এবং সাথে ব্রেন টিউমারের অপারেশন করি। ব্রেনের পানির রাস্তা ব্লক হলে সেগুলোর চিকিৎসা আমরা দিয়ে থাকি, এবং মেরুদণ্ডের যে সমস্ত সার্জিক্যাল ডিজিজ আছে সেগুলো আমরা চিকিৎসা দিয়ে থাকি, যেমন পিএলআইডি, স্পন্ডালোলিস্থেসিস এবং মেরুদণ্ডের টিউমার, এগুলোর চিকিৎসা আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহরিয়ার ওয়াহিদ। আমি কিডনি এবং মেডিসিন রোগের বিশেষজ্ঞ। বর্তমানে আমি কর্মরত আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। এর পাশাপাশি আমি প্রতি শুক্রবার সিটি ডায়াগনস্টিক সেন্টারে এসে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করি, প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। কিডনি রোগের পাথরের যে ব্যথাটা হয়, যেটা ইউরেটারে বা কিডনি নালীতে আটকে যে ব্যথাটা তৈরি হয়, সাধারণত সেটা কোমর থেকে মিডিয়াল সাইড বা ভেতরের দিকে ব্যথাটা রেডিয়েট করে বা ওইদিকে ছড়িয়ে যায়, সাথে বমি হতে পারে, শ্বাস নেওয়ার সময় ব্যথাটা বৃদ্ধি পেতে পারে, তীব্র ব্যথা হয়, এটা সাধারণত বাড়তেই থাকে। এর সাথে সাথে প্রস্রাবের রং পরিবর্তন হয়, প্রস্রাব ক্ষেত্রে এসে আটকে যেতে পারে। এই লক্ষণগুলি যদি আপনাদের কারো হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে কিডনিতে পাথর ছিল, সেটা নেমে এসে কিডনি নালী বা ইউরেট আটকে গিয়েছে। এটারও কিন্তু খুব ভালো চিকিৎসা আছে, ওষুধের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পাথর শুধুমাত্র মূত্রথলিতে তৈরি হয়, এই পাথরগুলি সাইলেন্ট থাকে, অনেক বড় হয়ে যায়, তো বিশেষ একটা ছোট দেশি মুরগির ডিমের মতো বড় পাথর হয়ে থাকে। এই পাথরগুলি অপারেশন করে বের করতে হয়, এটা অন্যভাবে বের করা যায়। কিভাবে আপনি আপনার কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে পারবেন? প্রথম কথা হচ্ছে যে বেশি করে পানি খেতে, শুধু পানি না, তরল রসালো ফল খাবেন, প্রোটিন খাওয়া অ্যাভয়েড করতে হবে। আমাদের দেশে মানুষ প্রোটিন কম খায়, ভাতটা বেশি খায়, ওই ডিহাইড্রেশন বা রোদে যারা কাজ করে তাদের পানি শূন্যতা হয়, তাদের কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বাংলাদেশের থেকে যেসব সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা মধ্যপ্রাচ্যে আসেন তাদের কিন্তু এই রোগটা অনেকই হয়, এবং খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ডিহাইড্রেটেড থাকেন, তারা রোদে কাজ করেন, সারাদিনে পানি খাওয়া কম হয়, বছর 3 পর তাদের কিডনি রোগ হওয়া শুরু হয়। তো সুতরাং যারা দেশে আছেন এবং রোদে কাজ করছেন, ডিহাইড্রেশনটা অ্যাভয়েড করার জন্য সবসময় সাথে পানি রাখবেন, পানি খাবেন। এছাড়া কিছু ফলমূল, বিশেষ করে তাজা টক ফলমূল, লেবু জাতীয় ফল, লেবু, মাল্টা, জাম্বুরা, কমলা, প্রাকৃতিক উপাদান থাকে যেগুলি প্রাকৃতিক ভাবে পাথর তৈরি হওয়াটাকে বিরত রাখে। তো লেবু জাতীয় ফল, তাজা টক ফল খেতে আমরা উৎসাহিত করি। এগুলি কিন্তু স্বাভাবিকভাবে ডেইলি যদি আপনি খাদ্যে অন্তর্ভুক্ত করেন, পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে। কামরাঙা, বেলম্বি, ঘৃতকুমারী, এগুলিকে একটু অ্যাভয়েড করতে আমরা উপদেশ দিই। এই সাধারণ কিছু নিয়ম কানুন মানলে কিন্তু আপনার কিডনিতে পাথর হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ গোলাম সরওয়ার, জেনারেল ল্যাপারোস্কোপিক অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। আমি সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনাতে। পাশাপাশি আমি নিয়মিত রোগী দেখি পাবনা শহরে প্রসিদ্ধ সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আমরা সকলেই জানি যে বিজ্ঞান তার উন্নয়নে সর্বোচ্চ শিখরে অবস্থান করছে, এবং তার সাথে তাল মিলায় চিকিৎসা বিজ্ঞানেও একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, এবং সেই সর্বোচ্চ উন্নয়ন আমরা দেখতে পাই সার্জারি চিকিৎসার ক্ষেত্রে। আর এই সার্জারি চিকিৎসার, আধুনিক চিকিৎসার মূল মন্ত্র হলো আসলে মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর। এর অর্থ হলো যে যতটা কম কেটে মানুষের অপারেশন করা যায়, এতে হবে কি তারা খুব দ্রুত সময় সুস্থ হওয়া এবং কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে মানুষ। এবং এই জন্যই সারা পৃথিবীব্যাপী স্বীকৃত যে পদ্ধতিগুলো, সেগুলো হচ্ছে ল্যাপারোস্কোপি এবং এন্ডোস্কোপিক প্রসিডিউরগুলো ডেভেলপ করেছে। তো একজন জেনারেল সার্জন হিসেবে আমাদের কাছে যে রোগীগুলো রেগুলার আসে, সেগুলো কমনলি যেমন পিত্তথলি পাথর বা অ্যাপেন্ডিসাইটিস, তো এই রোগগুলো আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি এগুলো করে থাকি আমি। পাশাপাশি মহিলাদের গর্ভফুলের কিছু সিস্ট, বড় বড় টিউমার হয়, সেগুলো আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে না কেটেই অপারেশন করে থাকি। আরও কিছু রোগী যেগুলো কমনলি আমাদের কাছে আসে, যেটা পায়ুপথের রোগ, যেমন আমরা পাইলস বলি, অনেকে বলি গুটি রোগ অথবা হেমোরয়েড। তো বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে আমাদের বাংলাদেশের মানুষের এই রোগের প্রাদুর্ভাব বেশি। আগে যে পদ্ধতিতে অপারেশন করা হতো সেটার অপারেশন পরবর্তী জটিলতা ছিল অনেক বেশি। তাদের কর্মক্ষেত্রে যেতে দীর্ঘদিন সময় লেগে যেত, 2 থেকে 4 সপ্তাহ। তো এটা পৃথিবীব্যাপী স্বীকৃত আধুনিক বর্তমান পদ্ধতি যেটা এসেছে, সেটা হলো না কেটে পায়ুপথের পাইলসের অপারেশন করা, আমরা যেটা লম্ব অপারেশন বলে থাকি। আমি এই হসপিটালে এই পদ্ধতিতে এটা করে থাকি। এর বাইরেও পায়ুপথের আরো কিছু রোগ আছে, যেমন অ্যানাল ফিশার,
কিছু ফিস্টুলা, জটিল ফিস্টুলা, পায়ুপথের ফোঁড়া বা পেরিয়ানাল অ্যাবসেস, মলদ্বারের বিভিন্ন টিউমার বা ক্যান্সার, এগুলোর আমি চিকিৎসা দিয়ে থাকি এবং অপারেশন করে থাকি। কিছু কমন রোগী যেগুলো আমাদের কাছে আরও আসে, যেমন সকল রকমের হার্নিয়া, হাইড্রোসিল, অন্ডকোষে ইনফেকশন, অন্ডকোষের টিউমার, ক্যান্সার, এগুলো আমরা চিকিৎসা দিয়ে থাকি আমি। আর মহিলারা আসলে মহিলাদের যে রোগ নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকেন সেটা হলো তাদের ব্রেস্টের সমস্যা। ব্রেস্টে খুব কমনলি যেটা বিভিন্ন রকম টিউমার বা ক্যান্সার নিয়ে অনেকে আসে, ইনফেকশন নিয়ে আসে। এগুলো রোগীকে আমরা আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করি এবং পরবর্তীতে সঠিকভাবে চিকিৎসা দিয়ে থাকি। আর কিছু ইমার্জেন্সি রোগী একজন জেনারেল সার্জন হিসেবে আমরা যেগুলো ফেস করি, যেমন খাদ্যনালীর ফুটা হয়ে যাওয়া বা পারফোরেশন বলে, খাদ্যনালী প্যাচ লেগে যাওয়া, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, খাদ্যনালীর সকল রকমের টিউমার, সেগুলোকে আধুনিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রথমত আমরা রোগ নির্ণয় করি, পরবর্তীতে সঠিক পদ্ধতিতে অপারেশন করে থাকি। আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই আসলে সকল সুখের মূল। আপনারা স্বাস্থ্য সচেতন হন, স্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম করবেন, পুষ্টিকর খাবার খাবেন। যে কোনো সমস্যা হয়ে গেলে দ্রুত ডাক্তারের কাছে আসেন এবং সঠিকভাবে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দক্ষ ব্যক্তির দ্বারা রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজিয়া স্বর্ণিকা, মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি পাবনার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা এবং নিয়মিত চেম্বার করছি পাবনার স্বনামধন্য সিটি ডায়াগনস্টিক সেন্টার, প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, তা হলো গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি। সাধারণত রক্তে শর্করার পরিমাণ যখন বেড়ে যায় তখন তাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয় এবং এটা আমরা 24 থেকে 28 সপ্তাহের মধ্যে ডায়াগনোসিস করে থাকি। সাধারণত ওরাল গ্লুকোজ টেস্ট টলারেন্সের মাধ্যমে WHO ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ডায়াগনোসিস করে থাকি। যদি সঠিক সময়ে এটা ডায়াগনোসিস না করা যায় সেক্ষেত্রে মায়ের এবং বাচ্চার কিছু সমস্যা দেখা দেয়। তা হলো মায়ের উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজনের বাচ্চা এবং মা ও শিশুর ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। গর্ভাবস্থায় প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোন ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সঠিক সময়ে স্ক্রিনিংয়ের মাধ্যমে ডায়াবেটিস ডায়াগনোসিস করা সম্ভব এবং নিয়মিত ব্যায়াম এবং সঠিক ডায়েটের মাধ্যমে এবং প্রয়োজন হলে ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অবশ্যই আপনি আপনার নিকটস্থ গাইনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের অর্থোপেডিক্সের একটি অপারেশন পদ্ধতি ইলিজারব নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ইলিজারব সার্জারি আমাদের দেশে সফলভাবে বেশ অনেক আগে থেকেই হয়ে আসছে। সেই হিসেবে আমাদের পাবনাতেও আমরা সফলভাবে ইলিজারব সার্জারি করে আসছি। ইলিজারব সার্জারি মূলত রাশিয়ান পদ্ধতি। রাশিয়ান একজন চিকিৎসক ডাক্তার গাভরিল আব্রাহামোভিচ ইলিজারব, উনি প্রথমে এই পদ্ধতির উদ্ভাবন করেন এবং সফলভাবে সম্পন্ন করেন। সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশেও স্যার ডাক্তার MM বাড়ি স্যার প্রথম বাংলাদেশে শুরু করেন এবং আমরা পাবনাতেও সফলভাবে ইলিজারব সার্জারি করে আসছি। এই সার্জারির মাধ্যমে আমরা যেটা করে থাকি সেটা হলো যে কোনো ধরনের হাড়ের ইনফেকশন এই সার্জারির মাধ্যমে দূর করা যায় এবং এই সার্জারির আরেকটা বড় সুবিধা যেটা হলো যে আমরা না কেটেই এই সার্জারিটা করতে পারি। তাছাড়া এই সার্জারির মাধ্যমে বাঁকা হাড় সোজা করা যায়। জন্মগত কিছু ডিফর্মিটি থাকে যেটা আমরা সহজেই ইলিজারব সার্জারির মাধ্যমে সম্পন্ন করতে পারি। এই সার্জারি আরেকটা সুবিধা আছে যেটা হলো যে আমরা এই সার্জারি করার পরদিন থেকেই রোগীকে হাঁটতে দিতে পারি। পাবনাতে আমরা নিয়মিতভাবে সিটি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড সিটি হেলথ এইড হসপিটালে নিয়মিতভাবে সেবা প্রদান করে আসছি দীর্ঘদিন যাবৎ এবং সফলভাবে এ পর্যন্ত অনেক সার্জারি সম্পন্ন হয়েছে। এই সুবিধা অলরেডি আমার রোগীরা পাচ্ছে, রোগীরা অলরেডি অনেক সফল সার্জারি এখানে সম্পন্ন হয়েছে। এই ধরনের যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা সহজেই আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন সিটি হেলথ এইড হসপিটাল পাবনাতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রেডিওলজি ও ইমেজিং সংক্রান্ত উন্নত সেবা এখন সিটি ডায়াগনস্টিক সেন্টার ও সিটি হেলথ এইড হাসপাতালে। এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন
অভিজ্ঞ রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে প্রদান করা হচ্ছে সম্পূর্ণ পেটের আল্ট্রাসোনোগ্রাফি, জরায়ু ও ডিম্বাশয় পরীক্ষা, গর্ভকালীন আল্ট্রাসোনোগ্রাফি, গর্ভের শিশুর বৃদ্ধি মূল্যায়ন, গ্রোথ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার পরীক্ষা, কিডনি, লিভার ও পিত্তথলি পরীক্ষা এবং থাইরয়েড ও স্তনের আল্ট্রাসোনোগ্রাফি। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডুপ্লেক্স স্টাডি পরীক্ষা করা হয়। এই মাধ্যমে ধমনী বা শিরায় ব্লক, রক্ত জমাট, ভ্যারিকোজ ভেইন সহ বিভিন্ন রক্তনালীর সমস্যা নির্ণয় করা সম্ভব। ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন স্যার সরাসরি আল্ট্রাসোনোগ্রাফি ও গর্ভকালীন অ্যানোমালি স্ক্যান সম্পন্ন করেন। এছাড়াও অন্যান্য রেডিওলজি ও ইমেজিং পরীক্ষার রিপোর্ট তার তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়, যা নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্ট্রাসোনোগ্রাফি, অ্যানোমালি স্ক্যান এবং বিশেষজ্ঞ তত্ত্বাবধানে সম্পন্ন রেডিওলজি ও ইমেজিং সেবার জন্য চলে আসুন সিটি ডায়াগনস্টিক সেন্টার, পাবনাতে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাসুম। আমি একজন শিশু সার্জন। আমি আজকে বাচ্চাদের একটা কমন একটা রোগ নিয়ে কথা বলতে চাই, ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিস। যেটা হয় পাকস্থলীর যে পাইলোরার যে পার্টটা আছে, এইখানে মাংস বৃদ্ধির কারণে এই রাস্তাটা সরু হয়ে যায়। সরু হওয়ার কারণে বাচ্চারা সাধারণত 3 থেকে 8 সপ্তাহের মধ্যে এটা রিপিটেড ভমিটিং বা বলি বারবার বমি করে, এবং বমিটা করে খাওয়ার সঙ্গে সঙ্গেই বমি করে দেয়, এবং বমিটা পড়বে প্রজেক্টাইল মানে একটু দূরে গিয়ে পড়ে, এবং যা খাবে সেটাই সাধারণত বের হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে বমি করার সাথে সাথে বাচ্চা আবার খেতে চায়, তা খাওয়ার আগ্রহ থাকে খুব প্রচুর, কিন্তু খাইলেই সে বমি করে দেয়, এবং এজন্য বাচ্চার এই যে খাইলে বমি করে যায়, বাচ্চার ওজন কমে যায়, তারপরে বাচ্চার ডিহাইড্রেশন হয় বা পানি শূন্যতা দেখা যায়। এরপরে বাচ্চাগুলা দিন দিন ক্যাকিক শিক হয়ে যায়। তখন মা বাবা ভাবে যে আমার বাচ্চার হয়তো এমনি হয়তো বমি হচ্ছে। তখন এরকম যদি কখনো মনে হয়, তাহলে আমরা এটা ধরে নিই যে তার বাচ্চার পাকস্থলীর যে রাস্তা দিয়ে খাবারটা খাদ্যনালীর নিচের দিকে নেমে যাবে, এরকম জায়গায় কোনো একটা জায়গায় তার অবস্ট্রাকশন বা শুরু হয়ে গেছে, তার কারণে সে খাবারটা নিচের দিকে পাস করতে পারছে না। এটাই হচ্ছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিস। এটাকে আমরা সিম্পল একটা ডায়াগনোসিস আল্ট্রাসোনোগ্রাফি করেই এটা নির্ণয় করতে পারি, এবং এটার চিকিৎসা খুব সহজ। একটা ছোট্ট একটা অপারেশন করার মাধ্যম দিয়ে আমরা এই রোগটার একটা সমাধান আসতে পারি। আমরা আশা করছি যদি এরকম কোনো কারো বাচ্চার বা সেরকম মনে হয়, আপনারা অবশ্যই আমাদের শিশু সার্জনের সাথে যোগাযোগ করবেন। আশা করছি আপনার বাসায় সুচিকিৎসা পেলে সে ঠিক হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ ইকতেদার রহমান শাওন। আমি বর্তমানে সহকারী অধ্যাপক চর্ম ও যৌন ইনস্টিটিউট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে সাধারণত চর্মের যেগুলো সমস্যা আছে সেগুলো সবই চিকিৎসা দেওয়া হয়ে থাকে, এবং যৌন রোগ বিষয়েও যে সমস্যাগুলো আমরা কমনলি ফেস করে থাকি সে সবগুলো রোগেরও এখানে চিকিৎসা করা হয়ে থাকে। সাধারণত আমাদের দেশের কন্ডিশনগুলোতে কমন এবং সাধারণ কিছু যৌন চর্মরোগ নিয়ে রোগীরা ফেস করে থাকেন, যেমন বর্তমানে স্ক্যাবিসের প্রাদুর্ভাব এটা খুব বেশি আকারে দেখা দিচ্ছে, যেটা অনেক সময় আমরা অ্যালার্জি ভেবে ভুল করে থাকি, কিন্তু স্ক্যাবিস এক ধরনের ছোঁয়াচে রোগ। এটা মনে রাখবেন, এটা ছোঁয়াচে রোগ। এটা সাধারণত সাধারণ খাবার বা অন্যান্য ধুলাজনিত অ্যালার্জির কারণে হয় না, এটা একটি জীবাণু দিয়ে হয়। তো এই জীবাণুবাহিত রোগ সাধারণত ছোঁয়াচে হওয়ার কারণে প্রথমে যখন একজন পরিবারে এফেক্টেড হয়, সেটা সাধারণত অন্যান্য সদস্যরাও ধীরে ধীরে আক্রান্ত হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা সাধারণত চুলকানির জন্য যেসব ওষুধ খেয়ে থাকি অ্যালার্জি জাতীয়, এই ওষুধগুলো খুব একটা কাজ করবে না। এক্ষেত্রে আরো বিশেষ কিছু ওষুধ বা নিয়মকানুন ব্যবহার করতে হয় এবং পালন করতে হয়। এই রোগগুলো যদি হয়ে থাকে, সাধারণত পরিবারের সবাই আপনারা এফেক্টেড, তাহলে আমার মনে হয় যে দেরি না করে আপনারা অবশ্যই চিকিৎসকের দ্রুত চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। সাধারণত স্ক্যাবিস রোগ একেবারে নিরাময় হয় যদি সঠিক এবং নির্দিষ্ট নিয়ম মেনে চিকিৎসা করা হয়ে থাকে।
এছাড়াও সাধারণত গরমের দিনে আমরা এক্সিমা, সোরিয়াসিস থেকে শুরু করে বিভিন্ন পানিবাহিত কিছু রোগ আছে, যেরকম আমরা ছত্রাকজনিত ইনফেকশন, এগুলোতে ভুগে থাকি। তো এগুলো যদি সঠিক চিকিৎসা ঠিকমতো করা হয়ে থাকে তাহলে সবই নিরাময়যোগ্য হয়ে যায়। বিভিন্ন যৌন সমস্যা আছে আমাদের, সাধারণত কম বয়সী ছেলে মেয়ে থেকে শুরু করে আমরা বিবাহিত সকলেই কোনো না কোনো সময়ে যৌনবাহিত বা সেক্সুয়াল যে ডিসঅর্ডার গুলো আছে সেগুলো নিয়ে ভুগে থাকি। আশা করছি আপনারা এই অসুখগুলো সম্বন্ধে অবহেলা না করে দ্রুত চর্ম বা যৌন রোগ বিশেষজ্ঞের কাছে দ্রুত যোগাযোগ করবেন। সেবা নিন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহরিয়ার ওয়াহিদ, কিডনি এবং মেডিসিন রোগী বিশেষজ্ঞ। বর্তমানে আমি কর্মরত আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে। তো এর পাশাপাশি আমি প্রতি শুক্রবার সিটি ডায়াগনস্টিক সেন্টারে এসে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করি। প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 4:45 পর্যন্ত। বর্তমানে যে একটি দীর্ঘস্থায়ী কিডনি রোগ, যেটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলে, সেটা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। যে পেছনের দিকে যদি আমরা তাকাই তাহলে মূল কারণ হিসেবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনির কিছু নিজস্ব রোগ আছে যেগুলোকে আমরা গ্লুমেরোনেফ্রাইটিস বলি, সেটাকে আমরা দায়ী করতে পারি। তো দেখেন, প্রথমে যে দুটো রোগের নাম বললাম, ডায়াবেটিস ও হাইপারটেনশন, যা উচ্চ রক্তচাপ বলে আমরা জানি বাংলায় বলি। তো আমার অভিজ্ঞতায় দেখেছি যে ডায়াবেটিস রোগটা হলে লোকজন, বিশেষ করে যারা একটু ইয়াং বয়সে, তারা এটাকে খুবই হালকা ভাবে নেয়। তারা মনে করে যে এটা একটা খুব সাধারণ রোগ, এর তো অনেকেরই আছে আমার পরিচিত, এটা কিছু হবে না। কিন্তু দেখা যায় দিন শেষে বছর 10 পরে আস্তে আস্তে তার প্রস্রাবে অ্যালবুমিন আসে। ওই নিগলেক্ট করার কারণে, অবহেলা করার কারণে রোগটা কিন্তু একসময় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে দীর্ঘস্থায়ী ভাবে অকার্যকর করা শুরু করে। এর মধ্যে প্রধানত এফেক্টেড হয় কিডনি। সব ডায়াবেটিক রোগীদের হয় না, সাধারণত 40% ডায়াবেটিক রোগীদের কিডনি রোগ হয়ে থাকে। কাদের বিষয়ে? যাদের অতিমাত্রায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, এর সাথে যারা ধূমপান করে, যাদের জীবনে কোনো অ্যাক্টিভিটিস নাই, যারা অলস জীবনযাপন করে, যারা স্থূল বা ওবিস, তাদের কিন্তু এই রিস্কগুলি বেড়ে যায়। আর ডায়াবেটিস থাকলে যে কোনো রোগের সম্ভাবনা কিন্তু 3 থেকে 5 গুণ বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস থাকলে শুধু কিডনি রোগ হবে তা না, তার সাথে ওনার হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য রোগের কিন্তু সম্ভাবনাও 3 থেকে 5 গুণ এবং ক্ষেত্র বিশেষে আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তো যেহেতু আমি কিডনি রোগের ডাক্তার, আমার কাছে মনে হয়েছে যে এটা শুধু আমার কাছে মনে হয় না, এটা কিন্তু সর্বজন বিদিত এবং স্বীকৃত ব্যাপার যে ডায়াবেটিস থাকলে অবশ্যই যখনই আমরা ডায়াবেটিস চেক করবো, সাথে আমাদের শুধু কিছু না, শুধু ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা সেটা আমরা একটু দেখে নেবো। তাহলে আমরা বুঝতে পারবো যে ডায়াবেটিসটা আমাদের কিডনিকে এফেক্ট করেছে কিনা। কারণ যদি আমরা শুরুতে এটা ধরে ফেলতে পারি যে প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে, যেটা কিন্তু বাজারে কিছু চলতি কিট পাওয়া যায় স্টিক দিয়ে, এই স্টিক দিয়ে কিন্তু আমরা একটা টেস্ট টিউবে ইউরিন নিয়ে আমরা কিন্তু করতে পারি। অনেকে যারা ডায়াবেটিস আছে তারা কিন্তু বাসায় স্টিক দিয়ে তাদের ডায়াবেটিস মাপে। একই সাথে যখন তারা ডায়াবেটিস মাপছে, সেই সাথে যদি ইউরিনে তার অ্যালবুমিন যাচ্ছে কিনা এটা যদি দেখে নেন, তাহলে কিন্তু একসাথে অনেক কিছু কাজ হয়ে যায়। কারণ প্রস্রাবে অ্যালবুমিন যাওয়া মানে শুধু কিডনি রোগ না, তা কিন্তু কার্ডিওভাস্কুলার রোগেরও কিন্তু ঝুঁকি বেড়ে যাচ্ছে, এটা প্রমাণিত। তো সুতরাং ব্লাড টেস্টের সাথে যারা বাসায় ব্লাড টেস্ট করে থাকেন, তারা যদি একটু স্ট্রিপ টেস্ট করে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা এটা যদি দেখে নেন, তাহলে খুবই ভালো হয়। কারণ প্রস্রাবে অ্যালবুমিন আসাটা একটা প্রাথমিকভাবে কিডনি রোগের যে প্রাথমিক অবস্থার একটা প্রমাণ দেয়। তো এই অবস্থায় যদি কিডনি রোগটা ধরা পড়ে, তখন কিন্তু এটা মোটামুটি নিয়ন্ত্রণযোগ্য। অনেক ওষুধ এখন চলে এসেছে বাজারে। প্রাথমিক পর্যায়ে যদি আমরা এই ওষুধগুলি ব্যবহার করা শুরু করতে পারি, তাহলে কিন্তু কিডনি রোগটা আর পরবর্তীতে অত বড় আকারে কিংবা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যে একদম কিডনি দুটো নষ্ট হয়ে গেলো, ডায়ালাইসিসে যেতে হলে, এরকম দরকার হয় না। তো এটা গেলো ডায়াবেটিসের সাথে। এর সাথে আমাদেরকে আরো খেয়াল রাখতে হবে আমাদের জন্য ওজন বৃদ্ধি না পায়। ব্লাড প্রেশারটা খুব ভালোভাবে কন্ট্রোলে রাখতে হবে, কারণ ব্লাড প্রেশার বেশি এবং ডায়াবেটিসও বেশি, এই দুটো কিন্তু মানে দুয়ে রিস্ক বাড়িয়ে তোলে, অনেক গুণ বেশি করে তোলে। এর সাথে যারা ধূমপান করেন তাদের অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। আগে কিন্তু কিডনি রোগের ধূমপানকে অতটা হাইলাইট করা হতো না, মনে করা হতো যে শুধুমাত্র কার্ডিওভাস্কুলার ডিজিজ, লাং ডিজিজ এগুলির জন্য ধূমপানটা দায়ী। কিন্তু দেখা যাচ্ছে অনেক রোগের জন্যই আসলে ধূমপান দায়ী, এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের একটা অন্যতম কারণ হচ্ছে ধূমপান। ধূমপান অবশ্যই ত্যাগ করতে হবে। যদি অন্য কোনো নেশা থাকে সেগুলো ত্যাগ করতে হবে। ভেজাল খাদ্য অ্যাভয়েড করতে হবে। অনেকে ইচ্ছা করে জেনে না শুনানোর সময় জর্দা খায়। জর্দা কিভাবে তৈরি হয়, বিষাক্ত অনেক কিছু আছে, আমরা জানি না। মানহীন বিভিন্ন খাদ্যদ্রব্য আমরা ব্যবহার করে থাকি, খেয়ে থাকি, এগুলি কিন্তু কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। তো এগুলি যদি একটু সচেতন হয় সবাই, একটু যদি আমি এখান থেকে কিছু দূরে যাব, রিক্সা নিয়ে হেঁটে গেলাম, এটা কিন্তু আমার কিন্তু একদম এক্সারসাইজ হলো। একটা বয়সের পরে আপনি কিন্তু সকালে উঠে নিয়ম করে অত এক্সারসাইজ করতে পারবেন না। তো সুতরাং আসলে চলতি নিয়মের মধ্যে, জীবনের মধ্যে আপনাকে এক্সারসাইজটা ঢুকাই দিতে হবে। কিভাবে? এই যে আপনি বাজারে যাচ্ছেন, হেঁটে গেলেন, ফেরার সময় রিক্সা করে আসেন, অসুবিধা নেই। এই যে হেঁটে গেলেন, এটা কিন্তু আপনার বাড়তি পাওয়া, এটা কিন্তু আপনার ব্লাড সুগারটাকে, ওজনটাকে
অনেক কিছু আপনার বডি মেটাবলিজমটাকে বুস্ট আপ করলো। তো জীবনের দৈনন্দিন জীবনের মধ্যে এক্সারসাইজটাকে ঢুকাই ফেলতে হবে। এটা এমন না যে ভোর দিন সকাল উঠে ফজর নামাজ পড়ে হাফ প্যান্ট পরে দৌড়াতে যাবে, এটা সবসময় হয় না। তো একটু সচেতন ভাবে হলে, ডায়াবেটিস যাদের আছে তারা যদি একটু খেয়াল করেন, যাদের হাইপারটেনশন আছে তাদের যদি একটু খেয়াল করেন, তাহলে কিন্তু এই কিডনি রোগটা কিন্তু আমরা একেবারেই নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি এবং দীর্ঘস্থায়ী জটিলতা এড়িয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এছাড়া অনেক কিছু আরো অনেক কিডনি রোগ আছে যেগুলি বললাম না, তবে যদি কারোর সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনার কাছের ডাক্তারের কাছে দেখিয়ে নেবেন। এছাড়া আরো কিডনির আরো অনেক নিজস্ব রোগ আছে যেগুলি অনেক অনেক জটিল এবং বিস্তৃত ভাবে আলোচনার অপেক্ষা রাখে, সেজন্য এখানে বলছি না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিডনি রোগের লক্ষণ কিন্তু একেবারেই সাইলেন্ট থাকে, নীরবে কিডনি রোগ এগোতে থাকে। তো তারপরে কিছু লক্ষণ প্রাথমিক দিকে প্রকাশ পায়, যেমন দুর্বলতা, রক্ত শূন্যতা, হাত পা ফুলে যাওয়া, প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যাওয়া। তো এই জিনিসগুলো যদি কেউ খেয়াল করে তাকে অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে আসতে হবে। কিছু সিম্পল টেস্টে কিডনি রোগ আছে কিনা বোঝা যায়, তখন কিন্তু তাকে রেফারেল সিস্টেমে কোনো কিডনি বিশেষজ্ঞের কাছে পাঠানো যেতে পারে। আর কিছু খাদ্যের ব্যাপারে আপনাদের কিছু অনেক সিলেক্টিভ হতে হবে। সেখান থেকে মানহীন খাদ্যদ্রব্য এখন আর কেনা যাবে না, কারণ আমরা জানি যে অনেক খাদ্যে, বিশেষ করে মাছে ফরমালিন দেওয়া হয়, বিভিন্ন ফলের মধ্যে ফরমালিন, অন্যান্য অনেক কিছু বিষাক্ত রাসায়নিক দিয়ে ফল পাকানো হয়, প্রিজার্ভ করা হয়। তো সেগুলি আমাদের খেয়াল করতে হবে। সবচেয়ে ভালো হয় যে রান্না বাড়ার ক্ষেত্রে খুব কেয়ারফুলি শাকসবজিগুলি ধুয়ে যদি করা যায় সেগুলি খুব ভালো হবে। আর যাদের অলরেডি কিডনি রোগ হয়ে গেছে তাদেরকে কিন্তু আমি বলবো যে নিয়মিত যেন ফলো আপে থাকেন, তাদের ওষুধগুলি যেন মিস না হয়, তারা যেন নিয়মিত ওষুধ খান। আর তাদেরকে যে অ্যাডভাইসগুলি দেওয়া আছে, কিছু ক্ষেত্রে খাদ্যদ্রব্যের কিছু লিমিটেশন, খাদ্যদ্রব্যের কিছু সীমিতকরণ করা হয়, তো সেগুলি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে শরীরে পানি জমে যায়, পানিটাও কম খেতে হয়। তো যাদের কিডনি রোগ এখনো হয়নি, এটা প্রতিরোধযোগ্য। যাদের কিডনি রোগ কিছুটা মাত্রা হয়ে গেছে, স্টেজ 3-4 আছেন, তারাও কিন্তু এটা অনেকদিন নিয়ম মেনে ওষুধ খেয়ে কিছুটাকে অনেক কন্ট্রোল রাখতে পারবেন। আর যাদের এন্ড স্টেজ রেনাল ফেলিয়ার হয়ে গেছে তাদের জন্য আমি বলবো যে ডায়ালাইসিসের পিছনে না দৌড়ে আপনারা ট্রান্সপ্লান্টের জন্য আপনারা বেশি চেষ্টা করবেন, কারণ ডায়ালাইসিসের চেয়ে ট্রান্সপ্লান্ট সবচেয়ে ভালো। এছাড়া যদি ট্রান্সপ্লান্ট কিডনি সংযোজন করাটা, কিডনি সংযোজনের সবচেয়ে বড় যে সমস্যার দাঁড়ায় যে কিডনি দাতা খুঁজে পাওয়া যায়। আমার অভিজ্ঞতা, এক ব্যাগ রক্ত চাইলে কেউ রক্ত দিতে চায় না, তো সেখানে অজ্ঞান করে কেটে শরীর থেকে একটা কিডনি বের করে দেবে, এইটা সহজে কেউ রাজি হতে চায় না। তো সেটা আরেকটা অপশন হচ্ছে সেক্ষেত্রে সিএপিডি করা, পেটের ডায়ালিসিসটা করা। তো থার্ড অপশন হিসেবে হিমোডায়ালিসিস রাখা যেতে উচিত, কিন্তু আমাদের দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড সেই ট্রেন্ডটাই বেশি, হিমোডায়ালিসিসটাই বেশি জনপ্রিয়, কারণ খুব কুইকলি এটা করে ফেলা যায়। পেটের ডায়ালিসিস, পেট্রন ডায়ালিসিসে ইনফেকশনের চান্স থাকে এবং সেটা যে পানিটা ব্যবহার করা হয়, ফ্লুইডটা যেটা ব্যবহার করে, সেটা অনেক দাম, খেতে বিশেষ বাজারে পাওয়া যায় না। তো ডায়ালিসিস একটা খুবই কষ্টকর চিকিৎসা পদ্ধতি, সুতরাং এটা থেকে যদি আপনাকে নিজেকে বাঁচাতে চান তাহলে অনেক আগে থেকেই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস ও হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ আছে। তো এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে এখানে শেষ করছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেডিওলজি ও ইমেজিং সংক্রান্ত উন্নত সেবা এখন সিটি ডায়াগনস্টিক সেন্টার ও সিটি হেলথ এইড হাসপাতালে। এখানে প্রতি শুক্রবার রোগী দেখছেন অভিজ্ঞ রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন। আলট্রাসোনোগ্রাফি মেশিনে প্রদান করা হচ্ছে সম্পূর্ণ পেটের আলট্রাসোনোগ্রাফি, জরায়ু ও ডিম্বাশয় পরীক্ষা, গর্ভকালীন আলট্রাসোনোগ্রাফি, গর্ভের শিশুর বৃদ্ধি মূল্যায়ন, গ্রোথ স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, কালার ডপলার পরীক্ষা, কিডনি, লিভার ও পিত্তথলি পরীক্ষা এবং থাইরয়েড ও স্তনের আলট্রাসোনোগ্রাফি। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডুপ্লেক্স স্টাডি পরীক্ষা করা হয়। এই মাধ্যমে ধমনী বা শিরায় ব্লক, রক্ত জমাট, ভ্যারিকোজ ভেইন সহ বিভিন্ন রক্তনালীর সমস্যা নির্ণয় করা সম্ভব। ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন স্যার সরাসরি আলট্রাসোনোগ্রাফি ও গর্ভকালীন অ্যানোমালি স্ক্যান সম্পন্ন করেন। এছাড়াও অন্যান্য রেডিওলজি ও ইমেজিং পরীক্ষার রিপোর্ট তার তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়, যা নির্ভুল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলট্রাসোনোগ্রাফি,
অ্যানোমালি স্ক্যান এবং বিশেষজ্ঞ তত্ত্বাবধানে সম্পন্ন রেডিওলজি ও ইমেজিং সেবার জন্য চলে আসুন সিটি ডায়াগনস্টিক সেন্টার পাবনাতে।